আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এবং সবচেয়ে মজার যে জায়গাটা সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক মানেই বলে পেনিক, কিন্তু যদি তুমি রুলস বা নিয়ম জানো তাহলে অর্গানিক মানেই নো পেনিক। ঠিক আছে? সো আমরা সবাই একটু দ্রুত জয়েন করতে থাকি। আমিও আমার টাইমলাইনে এই ইম্পর্টেন্ট লাইভটি একটু শেয়ার করে দেখি। আজকের ক্লাসটি সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করতে থাকো। সবাই আসো, ক্লাসে আসো, আমরা একটু দেখে আসি। আজকের ক্লাসটি শুধুমাত্র আমাদের ক্লাস নয়। আজকের ক্লাসটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আসলে তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা প্রসেস, যাতে অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি প্রাপ্ত নাম্বার যেটা আমরা পাবো সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে পাবো, এটা আমার বিশ্বাস করব। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কেমিস্ট্রি পড়াতে হবে কিভাবে, কিভাবে কৃষিতে বিষে বিষ তুলতে হবে, সেই বিষয়টা নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে? সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, বিষে বিষ কিভাবে আসলে আমরা তুলতে পারি। সেটি তো তোমাদের সাথে থাকবেই। সেই সাথে আমরা তোমাদেরকে আহ আচ্ছা দেখতে চাইবো সেটি হচ্ছে আমরা কিভাবে আহ আচ্ছা আসি আসলে। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লাসের লিংক বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, কি বলছি? ক্লাসের ঠিক আছে। আচ্ছা তো সবাই রেডি হও, দ্রুত জয়েন করো এবং হচ্ছে আমরা তোমাদের সাথে দেখি আসলে আজকে অর্গানিকটা কি করতে পারি তোমাদের জন্য। তোমাদের জন্য একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আমার কাছে আসলে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এবং অসংখ্য শিক্ষার্থী আসলে জীবন বদলে যাওয়ার গল্প আমার সাথে তৈরি হয়েছে বিগত 17 বছর ধরে। প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে একটা জিনিস হচ্ছে, গতকালকে হঠাৎ করে আমি শেরেবাংলা গিয়েছিলাম। সবাই আম খাচ্ছিল, এটা নিয়ে আড্ডা দিচ্ছিলাম। এক শিক্ষার্থী বলতেছিল, ভাই আমি 7 দিন শুধু হচ্ছে আপনার ক্লাস করেছিলাম, 7 দিনই আমি কৃষি প্রস্তুতি নিয়ে আমি চান্স পেয়েছি। বা কৃষিতে আমাদের একটা কথা মনে আছে, হচ্ছে একটা সেশনে ফার্স্ট হয়েছিল, কত সেশন জানি, সেটি হচ্ছে ইয়াসিন ফার্স্ট হয়েছিল। ইয়াসিনের গল্পটা এরকম আরো অদ্ভুত ছিল। তারপর হচ্ছে মানে আফরিন সেকেন্ড হয়েছিল। আমাদের হচ্ছে খুকুমনি, তার গল্পটা আরো চমৎকার ছিল। সেটা হচ্ছে 9 দিন আমাদের সাথে টানা এবং ডে নাইট স্টাডি করে সে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিল। তো আমি তোমাদেরকে বলবো আসলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হচ্ছে ভালো করার সুযোগ আছে, যদি আমরা শুধু আমরা লেগে থাকি এবং আমরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে লাস্ট মোমেন্টে কি করণীয় সেই পারফেক্ট জায়গাটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? যদি পারফেক্ট জায়গাটা আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু তোমার দ্বারা কিছুই হবে না। ঠিক আছে? তো তোমাদের দ্বারা কিছুই হবে না। সো একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে তোমরা প্রত্যেকেই এখানে আছো, প্রত্যেকেই তোমরা জানো যে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য লাইফের সর্বশেষ যে ধাপটা তোমাদের সামনে আছে, এই ধাপটাতে আসলে তুমি কিভাবে নিজেকে চেঞ্জ করবা, সেটি তো হচ্ছে তোমাকে আসলে আগে থেকেই একটু সুন্দর গাইডলাইন দরকার আছে। কিন্তু তাছাড়া আমি আসলে গাইডলাইনের বিশ্বাসী না, কিন্তু আসলে আমি পড়ানোর মাধ্যমেই তোমাদেরকে আসলে গাইড করতে চাই। সো তোমরা পড়ানোর মাধ্যমেই গাইড করে আসলে তোমরা এখানে আসতে পারো, সেটি আমরা আলোচনা করবো। সো প্রিয় বন্ধুরা, আসলে তোমরা একটু তোমাদের টাইমলাইনে কি শেয়ার দিয়েছো কিনা একটু তোমরা একটু দেখো, এবং সেটি হচ্ছে প্রত্যেকেই জয়েন করতে থাকো ক্লাসে। আমরা হচ্ছে শুরু করে দিব। একটা জিনিস হচ্ছে সাথে সাথে তোমাদের প্রিয় কোশ্চেন বা অপ্রিয় কোশ্চেন গুলো আমাকে করে ফেলবা। আমি সবসময় চাই হচ্ছে তোমাদের কাছে তোমাদের আজকের ক্লাসটি তোমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাক, কিভাবে কেমিস্ট্রি আসলে নিজেকে সহজ করতে হয়। ঠিক আছে? কেমিস্ট্রি শব্দের প্রথম যে শব্দটি তোমাকে জানতে হবে সেটাকে আমি বলি হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে কমপ্লিট নলেজ। কমপ্লিট নলেজ যদি না থাকে, পরীক্ষার হলে যায় দেখবা কোশ্চেনটা পরিচিত, আনসারটা কি অপরিচিত, দেখে যেন মনে হয় চিনি উহারে চেনা চেনা লাগে তবুও চেনা। তো আসলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে, পরীক্ষার হলে দেখবা প্রত্যেকটা কোশ্চেন তোমার কাছে খুব পরিচিত লাগতেছে, চেনা চেনা লাগতেছে, কিন্তু সেই চেনা কোশ্চেনটি তোমার কাছে যখন অচেনা হয়ে যাবে, তখন তোমার কাছে আসলে ব্যাপারটা অন্যরকম খারাপ লাগা শুরু করবে। সো তোমাদেরকে আমি সেই বিষয়টাই বলতে চাইবো, সেটি হচ্ছে আমরা আসলে অলরেডি হচ্ছে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছি, 500 শিক্ষার্থী। তোমরা আরো একটু শেয়ার করে দাও যাতে আরো ফ্রেন্ডরা মিলে আসলে ক্লাসটা করতে পারি। আহ আচ্ছা, একটা বিষয় হচ্ছে তোমরা ওকে তোমরা আসলে দেখো আমাদের অনেকগুলো পেজ থেকে, আসপেক্ট সিরিজ পেজ, তারপর হচ্ছে তোমার তোমার গুচ্ছ নেটওয়ার্ক কৃষির পেজ থেকে, গ্রুপ থেকে,
তারপর হচ্ছে তোমার গুচ্ছ নেটওয়ার্কের গ্রুপ থেকে, তারপর হচ্ছে ফিজিক্স, সানরাইজ, বায়োলজি ক্লাসের সবগুলো পেজ থেকে হচ্ছে আমাদের ক্লাসটি হচ্ছে করা যাচ্ছে। সো যেকোনো একটা সাথে কানেক্ট থাকলে তোমার সম্ভব হবে, এবং তুমি হচ্ছে অবশ্যই তোমার জানা কোশ্চেনটা আমাকে করে ফেলবা, ঠিক আছে? সো আমরা দেখি, প্রথমেই যদি আমি আসলে আসলে বলি যে এই অর্গানিক শব্দটি আমি শুরুতে বলেছি যে অর্গানিক মানে হচ্ছে কি বলো? আচ্ছা, পেনিক। পেনিক যদি তুমি হচ্ছে অর্গানিক মানে হচ্ছে, তোমাদেরকে বলেছি যে অর্গানিক মানে হলো পেনিক। তো পেনিকটা কি জিনিস সেটা দেখো, যদি তুমি রুলস বা ট্রিক্স জানো, নিয়ম জানো, টেকনিক জানো, তাহলে এটা হচ্ছে নো পেনিক, ঠিক আছে? তো নো পেনিকটা মানে হচ্ছে দেখো, তোমাদেরকে যে জিনিসটা বলি সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ছোটবেলা থেকে আমরা কিছু সূত্র শিখেছিলাম, জাস্ট লাইক এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, কিন্তু আজও আমরা ভুলি নাই। কিন্তু আজকে আমরা হচ্ছে সূত্র শিখলে কালকে কেন ভুলে যাই? কারণ সূত্রগুলোর কোনো এ প্লাস বি হোল স্কয়ার আমরা আবিষ্কার করতে পারি নাই। সো একটা জিনিস সেটি হচ্ছে যে এই এ প্লাস বি হোল স্কয়ারের মাধ্যমে যখন আমরা তোমাদেরকে বিক্রিয়া শেখাবো, তাহলে তুমি বুঝতে পারবা সেটি হচ্ছে তোমার কাছে কত ইজি লাগবে, ঠিক আছে? আমরা শুরু করবো। তো অর্গানিকের কাহিনী আসি। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যদি আমরা অর্গানিকের কথা চিন্তা করি, তাহলে অর্গানিক কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে আসলে বিগত 4 বছরে একবার কোশ্চেন আসছিল 4টা, বাকিগুলোতে 3টা করে কোশ্চেন আসছে। তো সাধারণত 3 থেকে 5টা কোশ্চেন থাকে। তার মানে হচ্ছে 20টা কোশ্চেনের মধ্যে যদি 5টি কোশ্চেন থাকে, তার মানে 25% কোশ্চেন আসে অর্গানিক কেমিস্ট্রি থেকে। আবার কোনো কোনো সময় দেখা গেছে যখন আগে ভর্তি পরীক্ষা ছিল তখন প্রায় হচ্ছে তোমার 40% পর্যন্ত কোশ্চেন আসছে বিগত বছরগুলো। এবং তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টের কৃষির কোর্সের কেমিস্ট্রি কোশ্চেন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই চেঞ্জ প্যাটার্নটাই হচ্ছে তোমাদেরকে নতুন করে আসলে ভাবনা শিখাচ্ছে যে তুমি এই চেঞ্জ হওয়ার কারণে তুমি আসলে কিভাবে নিজেকে চেঞ্জ করবা, সেটি হচ্ছে আমরা শুরু করবো। সো বন্ধুরা, কথা নয়, এখন আমরা শুরু করে দেই। আচ্ছা, ওকে। দেখো, আসলে আমি এই কথাটা মানতে নারাজ যে অমুকে বস, তমুকে বস, তমুকে বস। আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যারা এবছর চান্স পেয়েছে এরা সবচেয়ে বেশি বস। কারণ তুমি দেখবা এবছর মানে চান্স পাওয়ার পরে 2-4 জন হচ্ছে ফেসবুকে একবারে উড়ায় দিচ্ছে যে হচ্ছে অমুক বস, তমুক বস, এই সেই ইত্যাদি। হ্যাঁ, সো তোমরা যারা আছো তাদেরকে আমি আসলে ওয়েলকাম করছি। আমি বলছিলাম যে তাহলে কোশ্চেন ছিল এরকম, 3-3-4-3। তার মানে হচ্ছে এটি একটা ফুটবল খেলার হচ্ছে কি, ফুটবল খেলার আচ্ছা মানে হচ্ছে টিমের হচ্ছে ফুটবল খেলার টিমের কম্বিনেশন। ওকে, আচ্ছা, টিমের কম্বিনেশন। চলো আমরা শুরু করে যাই। প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, এই জৈব যৌগের প্রাথমিক ধারণা থেকে একটা কোশ্চেন তুমি পাবাই, এবং একটা কোশ্চেন তুমি পাবা, সেই একটা কোশ্চেনটা আসলে কোথা থেকে আসবে সেটি হচ্ছে আমরা তোমাদের বিষয়টা প্রথমে দেখি। দেখো, জৈব যৌগটা আসলে কিভাবে আবিষ্কার হলো এটা সবাই জানে। তো জৈব যৌগ যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী, প্রথম যিনি কথা বলেন তিনি হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস, মনে রাখবা, বার্জেলিয়াস মানে হচ্ছে বাজে মতবাদ। উনি জীবনে যতগুলো মতবাদ দিয়েছেন তার 99% ভুল, ঠিক আছে? এই ভুল মতবাদ গুলোকে প্রমাণ করেন বিজ্ঞানী ভোলার। এই জন্য আমি বলি হচ্ছে ভোলার মানে হচ্ছে ভুল প্রমাণকারী। ভোলার মানে কি? ভুল প্রমাণকারী, ঠিক আছে? তো জৈব রসায়নের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী ভোলার। তিনি অ্যামোনিয়া সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করেন। ইউরিয়া আবিষ্কারের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে হচ্ছে জৈব যৌগ কি, মানে হচ্ছে ইউরিয়ার মাধ্যমে প্রথমে জৈব যৌগ আবিষ্কার হয়ে গেল। এসব কথা পড়ে আসলে কৃষি গুচ্ছে কোনো লাভ হবে না। কৃষি গুচ্ছে আসলে সত্যিকার অর্থে এখান থেকে 2টা পয়েন্ট পড়তে হবে। একটা হচ্ছে জৈব যৌগের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, সেটা যা কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। এই জন্য আমি ক্লাসে আসলে মজা করে বলি, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। সো এখন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে দেখো, একটা কবিতা, ছোটবেলার একটা কবিতা আসলে। আমি আসলে অনেক কবিতা লিখতাম, ঠিক আছে? যে আমার ফ্রেন্ড সার্কেলরা ক্যাম্পাসে আমাকে কবি বলেই জানতো আর কি। এই জন্য কেমিস্ট্রি প্লাস বইটা বাংলাদেশের প্রথম বই, অ্যাডমিশন টেস্টের এই বইটাতে দেখবো অনেক কবিতা আছে। এই কবিতাগুলো সব আমার লেখা। তো বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ আচ্ছা দ্রাবকে দ্রবণীয়, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলো মন্থর কি বলো বেশ, ঠিক আছে? এই কবিতার শানে নজরুল পড়তে হবে। কবিতার শানে নজরুলটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা অসংখ্য বেশি, অত্যন্ত বেশি, এবং জৈব যৌগের মধ্যে কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। নিজ নিজ দ্রাবকে দ্রবণীয়, রসায়ন বিজ্ঞানের একটি
অন্যতম কথা হচ্ছে লাইক ডিজলভস লাইক, যেমন পদার্থ তেমন পদার্থে দ্রবীভূত হয়। তার মানে নিজ নিজ দ্রাবকে দ্রব্যনীয়, দহনে নেই অবশেষ। তার মানে হচ্ছে যৌগযৌগ পোড়ালে আসলে কিছু থাকে না। এবং অপরিবাহী হলো মন্থর বিষ। যৌগযৌগ গুলো কি হলো? বিদ্যুৎ অপরিবাহী, এবং হচ্ছে তারা তাদের গতি, বিক্রিয়ার গতি অত্যন্ত স্লো। তাহলে আমি কবিতাটা কিভাবে বলবো? সেটা হচ্ছে বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণীয়, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলো মন্থর বেশ। সো আমি এই যে দেখো এই কবিতাটার মানে যদি শানে নজরুল জানি, তাহলে ভর্তি পরীক্ষা হয়তো একটা কোশ্চেনের আনসার পাবো। যদি না পারি কোনো অসুবিধা নাই, কারণ ভর্তি পরীক্ষায় বেসিক্যালি যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস। সেটি হচ্ছে যে জৈব যৌগের মাঝে যদি কার্বন আর হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোসাইক্লিক। আর কার্বন প্লাস হাইড্রোজেন সাথে যদি হচ্ছে হাইড্রোকার্বন, আমরা জানি কার্বন আর হাইড্রোজেনকে কি বলা, হাইড্রোকার্বন থাকে, এর সাথে থেকে নবস থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার, এগুলো থাকে, তাহলে এটাকে বলবো আমরা হেটেরোসাইক্লিক। ঠিক আছে? তাহলে হেটেরোসাইক্লিক এর ক্ষেত্রে হেটেরোসাইক্লিক, ওকে, হেটেরোসাইক্লিক। এখন তুমি দেখো আসলে যে ছেলেটা 1 বছর বা 2 বছর পরে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেই স্টুডেন্টটা কিন্তু সেও চান্স পেয়েছে তার কোয়ালিটি দিয়ে। কিন্তু টিচিং ব্যাপারটা অনেক ডিফিকাল্ট। আমি অনেক বুয়েটের ফার্স্ট কে পড়িয়েছি, আমি দেখছি বোর্ডের অনেক ফাস্ট আছে, তারা হচ্ছে অনেক জানে, বাট হচ্ছে অনেক ভালো ক্লাস নিতে পারে না, এমন আমি অনেকেই ট্রাই করেছি। ঠিক আছে? আবার 2 একজন ভালো নিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি বলি যে ভালো টিচিং আর হচ্ছে ভালো জানা দুটো কিন্তু ডিফারেন্ট। সো আমরা অনেক সময় মনে করি যে 1 বছর 2 বছর ইউনিভার্সিটি চান্স পেয়ে গেলেই সে মানে হচ্ছে চান্স পেয়েছে মানে সে সুপার পড়াবে। এটি ব্যাপারটা না। সুপার তুমি পড়াইতে পারো, কিন্তু স্টুডেন্টকে পরীক্ষার হলে ওই আনসারটা বের করে আনার যে কোয়ালিটি, এটা লিস্ট আমি মনে করি যে 8-10 বছর লাগে। সো এই যে মানে এক্সপেরিয়েন্সটা, এটি আসলে মারাত্মক কোয়ালিটি, মানে মারাত্মক কোয়ালিটি। সো আমরা অনেক সময় আসলে নিজেকে অনেক লাফাই যে আমার চান্স পেতেই হবে, আমার বাঁচতেই হবে, এটা আমার লাস্ট ট্রিটমেন্ট, এটা আমার লাগবেই। বাট দিন শেষে আমরা আসলে কার কাছে যাচ্ছি, কিভাবে পড়তেছি, অনলাইনে কি করতেছি, আমার নিজের প্রতি কতটা সময় দিচ্ছি, এগুলো কিন্তু আমি আসলে খেয়াল করতেছি না। সো দেখো কার্বন প্লাস হাইড্রোজেন কাছে নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, তাহলে এটাকে আমরা বলবো হেটেরোসাইক্লিক। তার মানে যদি নাইট্রোজেন থাকে তার নামটা হচ্ছে পিরিডিন, আর অক্সিজেন থাকলে তার নাম হচ্ছে ফিউরান, এবং ফসফরাস থাকলে তার নাম হচ্ছে এটিপি, এবং সালফার থাকলে তার নাম হচ্ছে কি থায়োফিন। তার মানে আমরা 4টা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, পাইরল, পিরিডিন, ফিউরান, থায়োফিন, তাই না? 4টা জিনিস হচ্ছে হেটেরোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ। ওরা হচ্ছে সুষম, সে মানে আর কেউ নাই। ধরো ছেলে ছেলে একসাথে আছে, বন্ধুত্ব, সুষম বন্ধুত্ব। ছেলে মেয়ে যদি একসাথে থাকে তাহলে বিষম বন্ধুত্ব হয়ে যায়। তো বিষম বন্ধুত্বের ব্যাপারটা একটু ডিফারেন্ট। তাহলে আমরা একটু দেখে আসি, এই যে মাত্র গত বছর ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, বলছে কোনটা হেটেরোসাইক্লিক যৌগ। তোমরা এটা আশা করি সকলেই পারবা, আশা করি পারবে। একটু কমেন্ট করো, দেখো আনসারটা কি হবে। সবাই পারবা, আশা করি পারবা। ঠিক আছে? কোনো রেকর্ড ক্লাস থাকবে না, রেকর্ড টেকর্ড দরকার নাই। ঠিক আছে? কোনো রেকর্ড দরকার নাই। লাইটটা অফ করে দেখো তো কেমন আসে এই পিছনে। আচ্ছা, ভালো আসছে না? হুম, ভালো আসছে। তোমাদেরকে দেখা যাচ্ছে। আরে off করে দিলাম, অন্ধ ছোট। আচ্ছা, দেখো, আচ্ছা ম্যাক্সিমাম আনসার করে ফেলছে হচ্ছে পিরিয়ডিন, আমরা এটা সবাই জানি। কিন্তু এবার বুদ্ধিমত্তা, টিচারের হচ্ছে মানে মূল ক্যাপাসিটি হচ্ছে এখানে। এখন যদি নেক্সট কোশ্চেন আসে, তাহলে এখান থেকে কি কোশ্চেন আসবে, দিস ইজ দা হচ্ছে মেইন থিং, যে এরপরে কোশ্চেনটা কি আসবে। ভর্তি পরীক্ষার হলে দেখবা, সেম শব্দ দিয়ে আসছে, কিন্তু কোশ্চেনটা পরিচিত, আনসারটা কিন্তু অপরিচিত। ব্যাপারটা হচ্ছে এটা, সেটি হচ্ছে দেখো, তোমাকে বলবে যে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যারোমেটিক যৌগ।
হেটারো এলিফ্যাটিক যৌগের উদাহরণটা পরীক্ষায় আসবে। সো এলিফ্যাটিক শব্দটা যখন লাগাই দিবে তখন তোমাদের মাঝে অনেকের হচ্ছে প্যাচ লাগতে পারে। সো প্যাচ যদি তোমাদের লাগে সেটি তোমরা হচ্ছে হয়তো ছোটাইতে পারবা, বাট ইন কেস পরীক্ষার হলে যদি আসলে পরীক্ষা আসে সেটি হচ্ছে তোমার আসবে হচ্ছে দেখো CnH2n, ঠিক আছে। এটা হচ্ছে, এটা হলো আমরা জানি, প্রত্যেকে জানি হচ্ছে অ্যালকিন, তাই না? প্রত্যেকে কি জানি? অ্যালকিন জানি। দেখো পরীক্ষার হলে নিয়ম জানতে হবে, আবার ডিরেক্ট কমনও পেতে হবে, দুটো জিনিসই লাগবে। এখন তুমি নিয়ম জানো, পরীক্ষার হলে অ্যানালাইসিস করে এত টাইম তোমাকে কোনদিন দিবে না। সো দেখো CnH2n, n এর মানটা যদি হচ্ছে 3 থেকে শুরু হয় তখন তার নাম হচ্ছে এলিসাইক্লিক যৌগ, ঠিক আছে। এখন তোমাকে ডিরেক্ট বলবে n এর মান যদি 4 হয় তাহলে এলিসাইক্লিক যৌগের নাম কি, তাহলে তুমি বলবা C4H8, ঠিক আছে। এলিসাইক্লিক যৌগ দেখো CH2 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 CH2, দেখো এটা হচ্ছে সাইক্লোবিউটেন, তুমি পড়েছিলা কি অ্যালকিন, কিন্তু হয়ে গেল অ্যালকেন, সাইক্লোবিউটেন। সো এই যে ব্যাপারটা, তার মানে আমার পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে এটা অথবা এটা আসবে, কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত শেষ করে আসছি। সো পরীক্ষার হলে ধরাটা খাই কোন জায়গায়, যে পরের বার কোশ্চেনটা কি হবে এটার আসলে মানে সুষম বিষয়টা অনেকে জানা থাকে না। সো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, এখন যদি তোমাকে প্রশ্ন করে সাইক্লোবিউটেন দেখতে, প্যান্টেন দেখতে কেমন, ঠিক আছে, সাইক্লোপেন্টেন দেখো, তাহলে এর মানটা কি হবে? n এর মান হচ্ছে 5, তারপর হচ্ছে C5, S হচ্ছে কি বলো 10। ওকে, তার মানে হচ্ছে দেখো হেটারোসাইক্লিক যৌগ, সাইক্লোপেন্টেন, সাইক্লো মানে হচ্ছে হেক্সেন, ব্যাপারগুলো হচ্ছে এরকম হয়েছে। সো আমি তোমাদেরকে এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যদি অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি আসলে তোমরা ভালো করতে চাও, সেই জন্য আসলে ক্লাসের গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তারপরে প্রাথমিক কথাবার্তা থেকে কি কোশ্চেন আসবে কিন্তু আমি তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি সেটি হচ্ছে যে প্রাথমিক তথ্য থেকে আবার সংকেত বিষয়ক প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি ওয়াটার গ্যাস, ঠিক আছে। দেখো নিচের কোনটি কি বলছে, ওয়াটার গ্যাস, তাহলে তোমরা একটু আনসার করো। আমরা সবাই জানি যে ওয়াটার গ্যাসে কি থাকে, ওয়াটার থাকে, তাই না? ওয়াটার গ্যাসে কি থাকে, কার্বন মনোক্সাইডের সাথে কেউ একজন থাকে। এই যে ছোটখাটো বিষয়গুলো, এটা কিন্তু তোমাদেরকে আসলে তোমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, এখন ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস বা মানে যে সিন গ্যাস একই জিনিস, ঠিক আছে। ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস বা সিন গ্যাস, দেখো তাহলে এটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে H2O। ওকে, আচ্ছা, এখন কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে 3H2, এটার নাম হচ্ছে সংশ্লেষ গ্যাস। দেখো সংশ্লেষ পরিবার আসতে পারে, বা সিনথেটিক গ্যাস, তোমরা এটি সকলেই জানো, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্রোডিউসার গ্যাস। এটার নাম হচ্ছে, এটা যদি নাইট্রোজেন থাকতো, জাস্ট এটার সাথে যদি নাইট্রোজেন থাকতো CONO2, তাহলে এটার নাম হচ্ছে প্রোডিউসার গ্যাস, ঠিক আছে, প্রোডিউসার গ্যাস, ঠিক আছে, প্রোডিউসার গ্যাস। ওকে, আচ্ছা, এখন মিথেনকে কি বলা হয়, মিথেনকে কি বলা হয় বলো? মিথেনকে বলা হয় হচ্ছে মার্স গ্যাস। বলো কি বলা হয়? মার্স গ্যাস। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ অত্যন্ত বেশি, শব্দটি কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বিউটেন বলতে পারে, বিউটেনকে বলা হয় সিলিন্ডার গ্যাস, ঠিক আছে। তারপরে হচ্ছে সংশ্লেষ গ্যাস, সিনথেটিক গ্যাস, প্রোডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস। এই গ্যাস নিয়ে প্রায় একটা শব্দ থাকে, এই জন্য আমি ক্লাসে যখন পড়াই তখন শুরুতেই কিন্তু গ্যাসের একটা চার্ট দিয়ে দেই, যে সারা জীবনে যত গ্যাস আসছে সবগুলো একসাথে থাকে, তাই না? সেটি পড়লে তোমাদের আর কোনোদিন সমস্যা হয় না। কোল গ্যাস আছে, তারপরে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আছে, ঠিক আছে, এলএনজি আছে, হ্যাঁ, লিকুইড ন্যাচারাল গ্যাস আছে। ওকে, আচ্ছা, এই যে প্রত্যেকটা বিষয় আছে সেগুলো আমরা আসলে পড়াশোনা করি, করলেই আমরা হচ্ছে জানতে পারবো। ওকে, আচ্ছা, প্রাথমিক কথা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা খুব সহজ টপিক, এটা তোমরা ম্যাক্সিমামই তোমরা এটা তোমরা পারো। এবার আসো সমানতা নিয়ে, তোমাদের আসলে অসংখ্য প্রশ্ন থাকে। এই সমানতা আসলে তুমি যদি জানতে চাও, সেটা হচ্ছে সমানতা থেকে তিন ভাবে প্রশ্ন থাকে। দেখো, দেখো হচ্ছে শ্রেণীবিন্যাস, আজকের ক্লাসের মাধ্যমে তুমি আসলে সব জানতে পারবা। শ্রেণীবিন্যাস বা উদাহরণ পরীক্ষায় আসে, ঠিক আছে, উদাহরণ পরীক্ষায় আসে সমানতা। 2 নম্বর যেটা কোশ্চেন আসে সেটি হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয়, হাজারো পাবলিকের অসংখ্য প্রশ্ন, যে ভাইয়া সমানতার সংখ্যা নির্ণয়ের কোনো কোশ্চেন আছে মানে কোনো সূত্র আছে কিনা, সমানতার সংখ্যা নির্ণয়ের কোন সূত্র আছে কিনা, সেটা আমাদের কাছে অসংখ্য প্রশ্ন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সত্যতা নির্ণয়, একটা সমানতা দিয়ে বলবে এটি নিচে কোনটার সাথে সংশ্লিষ্টপূর্ণ, সত্যতা নির্ণয় বা সমানতা যাচাই করো, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস পড়তে তোমার আর কতই লাগবে, তিনটা ভাবে প্রশ্ন আসে। এখন তুমি সমানতা পড়তে পড়তে একবারে যৌবন শেষ করে ফেলছো, কিন্তু পরীক্ষার হলে যা দেখো যে সমানতা আসছে তাকে তোমার চেনা চেনা লাগতেছে, এই জন্য বলি চেনা চেনা লাগে তবুও চেনা। আহ
ওকে, এখন তোমাদেরকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে সমানতার শ্রেণীবিন্যাস, উদাহরণ সংখ্যা নির্ণয়, সত্যতা নির্ণয়, এগুলো তো পরীক্ষা আসে। তাহলে এগুলো কি কোনো ট্রিক্স আছে কিনা, টেকনিক আছে কিনা? ঠিক আছে? তো এখন তোমাদের একটা প্রশ্ন বলে দেই। সেটি প্রশ্নটা হচ্ছে দেখো ২২-২৩ গতবারের প্রশ্ন। আজকের ক্লাস করলে সব মানে বিগত বছরের রিসেন্ট ৪ বছরের প্রশ্ন সলভ ক্লাসে শেষ হয়ে যাবে। যেটা বলছিলাম সেটি হচ্ছে এই যোগ দিয়ে বলছে কতটি স্টেরিও আইসোমার সম্ভব। ঠিক আছে? তাহলে স্টেরিও আইসোমার সম্ভব। তোমরা একটু হয়তো অনেকে মুখস্থ করেছো গতবারের প্রশ্ন। আচ্ছা আনসারটা সবাই একটু বলো। সবাই বলো দেখি আনসারটা সবাই বলো। কুইক করো। আচ্ছা প্রথমে বুঝতে হবে যে আসলে স্টেরিও সমানুতাটা কি? স্টেরিও, তাই না? দেখো স্টেরিও শব্দটা কি? আমি কিন্তু তোমাদের হচ্ছে দেখতেছি কোশ্চেন কত কঠিন আর আমরা কত সহজে সলভ করতে পারি। স্টেরিও সমানুতা হচ্ছে সিস ট্রান্স বা জ্যামিতিক সমানুতা। ঠিক আছে? আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার বা কি বলো আলোক সমানুতা। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি যে কোনো একটা যৌগের মাঝে সিস ট্রান্স মানে হচ্ছে 2, সিস ট্রান্স মানে দুইটি সমানুতা। আলোক সমানুতা ডিপেন্ড করে 2 টু দি পাওয়ার n এর মাধ্যমে টেক্স মান শেখাচ্ছে, টেকনিক আছে কিনা ধরে। একটা হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। ঠিক আছে? এটা কি সংখ্যা? কাইরাল কার্বন সংখ্যা। তাহলে সিস ট্রান্স আমরা বুঝতেই পারতেছি যে এই দ্বিবন্ধনের উভয় পাশে ডিফারেন্ট কিছু আছে। তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে। সিস এবং ট্রান্স আছে। ঠিক আছে? এখন সিস এবং ট্রান্সে আলোক সমানতা দিবে কিনা এটা আমরা দেখতে পারবো যে এটাকে স্ট্রাকচার অঙ্কন করে এখানে কাইরাল কার্বন কয়টা আছে। কাইরাল কার্বন তো বুঝোই যে হচ্ছে যেমন আমি একদিন মজা করে বলছিলাম প্লাবন ভাইরাল করে ফেলছে সেটা হচ্ছে যেমন হচ্ছে মিথিলা। ধরো মিথিলা প্রথমে হচ্ছে তাহসানকে বিয়ে করেছিল, তাই না? তারপরে আমরা শুনেছি যে সে হচ্ছে সৃজিতকে বিয়ে করেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে তার জনের সাথেও কি হচ্ছে সম্পর্ক বাকি একটা কিছু থাকতে পারে। তারপরে হচ্ছে ও তোমার হচ্ছে কবির সাথে ছিল এরকম। তাহলে তাছাড়া মিথিলা হচ্ছে যে ৪ জনের সাথে ৪টা হাত দিয়ে সম্পর্ক যদি স্থাপন করতো তাহলে মিথিলার নাম হচ্ছে কি বলো কাইরাল মিথিলা। কি নাম হতো বলো? কাইরাল মিথিলা। তার মানে হচ্ছে তার এখানে একটা কাইরাল কার্বন আছে। ৪টা ডিফারেন্ট কোনো কিছু থাকলেই তাকে আমরা সেটা বলে থাকি। এখন তুমি এখন দেখো যে এই যৌগটার এই যে সিস্টান্স তো তুমি পারবাই, এটা আমি বলছি যেহেতু জ্যামিতিক সমানতা দিবে তার মানে সিস্টান্স মাস্ট। এখানে দেখো একটি কাইরাল কার্বন আছে, কারণ হচ্ছে তুমি দেখো কাইরাল কার্বন থাকলে এখানে কি হচ্ছে এটা একটা ডিফারেন্ট, এটি একটি ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট আর এইটুকু একটা ডিফারেন্ট। তার মানে হচ্ছে এটা একটা কাইরাল কার্বন আছে, এটাও একটা কাইরাল কার্বনই আছে। তার মানে তোমাকে আমি একটু আগে বলেছি যে কাইরাল কার্বন সংখ্যা তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2। তার মানে সমাণু সংখ্যা হচ্ছে কত? 4। দেখো সিস টার্মস 2 আর অপটিক্যাল আইসোমার 2 4। তার মানে সূত্র তো অবশ্যই আছে। সমানতার সংখ্যা নির্ণয়ের অবশ্যই সূত্র আছে। প্রত্যেকটা তুমি চোখে দেখে আনসার বলতে পারবা, কারণ চোখ যে মনের কথা বলে। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি পড়তে চাও তাহলে অবশ্যই বুঝতে হবে চোখ যে মনের কথা বলে। ঠিক আছে? আচ্ছা আমি তো পড়েই যাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই কোশ্চেন করে ফেলবা। কোশ্চেন না করলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? কোশ্চেন অবশ্যই করে ফেলবা। ৪ হাতে ৪ টা হাইড্রোজেন, হ্যাঁ? ৪ হাতে ৪ টা হাইড্রোজেন। আচ্ছা, ফার্মগেটে আমাকে অবশ্য সবাই হাইড্রোজেন ভাইয়া নামে চেনে। তো হাইড্রোজেন ভাইয়া অক্সিজেন প্লাস বিক্রিয়া করলে হয় পানি। সো আমরা দেখি কেমিস্ট্রিতে পানি বানানো যায় কিনা। আচ্ছা, তোরা ভাই কিন্তু প্রশ্ন করতে হবে। প্রশ্ন যদি না করো তাহলে কিন্তু তোমাদের জানার কিছু হবে না। আমি বলছিলাম আজকের ক্লাসে শুধু ক্লাসটা হবে না। আমরা টোটালি তোমাদেরকে আসলে একটা পূর্ণাঙ্গ গাইড করতে চাই যে কিভাবে এটা শেষ করা সম্ভব। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি। ওকে। এবার আসো বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। ঠিক আছে? এখানে বিক্রিয়ার কৌশল বা মেকানিজম থেকে একটা কোশ্চেন আসবেই। আসলে প্রশ্নের প্যাটার্নই তো জানে না আসলে কিভাবে আসে। অর্গানিক কেমিস্ট্রি থেকে ১০ টা টপিক থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? ১০ টা টপিক থেকে ১০ টা কোশ্চেন আসা সম্ভব। তাহলে ১০ টা টপিক থেকে কোনোবার ৩ টা আসে, কোনোবার ৪ টা আসে, কোনোবার ৫ টা আসে। একটা স্টুডেন্ট যদি পুরো বই পড়ে ফেলে আর ১০ টা টপিকে যদি মিস করে তার দ্বারা কি চান্স পাওয়া সম্ভব? তার দ্বারা কিন্তু চান্স পাওয়া সম্ভব না। কারণ হচ্ছে ওই ১০ টা টপিক সে মিসিং করে ফেলছে। সো দেখো প্রথমে যদি আমি অ্যারোমেটিক বিক্রিয়ার কৌশল নিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলি যে অ্যারোমেটিক বিক্রিয়ার কৌশল। ঠিক আছে?
দেখো তোমাদেরকে যদি অ্যারোমেটিক বিক্রিয়া কৌশল আসে, প্রথমে আসে হলো প্রতিস্থাপন বিক্রিয়া। পৃথিবীর সমস্ত বিক্রিয়া হলো 4 ভাগে ভাগ: প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। তাহলে এই 4 প্রকার বিক্রিয়ার বাইরে কিন্তু দুনিয়ার কোনো বিক্রিয়া নাই। তাহলে আমরা পুরো বইটাকে যদি 4টার আন্ডারে চলে নিয়ে আসি তাহলে কিন্তু আসলে অল আর ওকে, কোনো সমস্যা হবে না। এখন দেখো, এই যে প্রথমে আসে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বললাম। প্রতিস্থাপন বিক্রিয়া, তো প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত কি, যাদের মাঝে একক বন্ধন আছে তাদের মধ্যে আসলে বিক্রিয়াটি ঘটে। তাহলে একক বন্ধন বলতে আমরা আসলে কি বুঝাই? দেখো, একক বন্ধন বলতে আমরা যেটা বুঝাচ্ছি, একক বন্ধন বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটি হলো তরিকুল আছো? নিচে লাইটটা দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগে না না নিচের লাইটটা কি লাগে? দাও তো দেখি, বন্ধ করো তো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। যেমন ধরো তোমার আহ পুরো বন্ধুর বউকে পছন্দ হয়ে গেছে, ধরো একটা অনৈতিক কাজ তুমি করতে চাচ্ছ। এখন তুমি কিন্তু তোমার যদি শক্তি সামর্থ্য বেশি থাকে তাহলে তুমি কিন্তু তার বন্ধুর বউকে ভাগায় নিয়ে তুমি হচ্ছে নতুন করে যৌগ গঠন করতে পারবা। তার মানে তোমার শক্তি সামর্থ্য বেশি থাকলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। এই যে অনৈতিক কাজগুলো হচ্ছে, ঠিক আছে, মানে এটাকেই আমরা আসলে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। আশা করি কিছুই বুঝো নাই। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, এই যে ধরো হচ্ছে রাকিব সাহেব আছেন, ঠিক আছে, তো রাকিবের সাথে হচ্ছে আহ কার জানি গিয়েছিল, তামিমা, ঠিক আছে। এরপরে নাসির সাহেব এসে সেখানে জায়গা দখল করলো। তার মানে হচ্ছে এই নাসির আর রাকিব, অথবা দেখো তাহসান সাথে মিথিলার কি ছিল, মিথিলার যৌগ গঠন হয়েছিল। এর সাথে সৃজিত, সৃজিত এসে তাহসানকে সরায় দিয়ে সৃজিত মিথিলা সংসার গঠন হলো। তাহসান এখানে সরে গেল। আচ্ছা, এদিকে হচ্ছে নাসির আর তামিমার রসায়ন চলছে, প্লাস হচ্ছে রাকিব সেখান থেকে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে হলো মূল বিষয়টা কি দাঁড়ালো সেটি হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ছেলেরা অলওয়েজ প্লাস, ঠিক আছে, ছেলেরা অলওয়েজ প্লাস, মেয়েরা আবার মাইন্ড করো না। আচ্ছা, সেটা বলছি যে প্লাস মাইনাস, প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে। মানে প্রতিস্থাপন বিক্রিয়ার একটা ট্রিক্স মনে রাখবা, যে প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে। আমি কি বলছি, তোমরা একটা জিনিস মনে রাখবা, প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সোনাল পার্সোনাল ভাগাভাগি করো না। এটা হচ্ছে আমি জাস্ট তোমাদের নেগেটিভ উদাহরণ দিয়েছি, কারণ নেগেটিভ এক্সাম্পল তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। কারণ তুমি ক্লাসে শুনবা মাইনাস, বন্ধুদের সাথে টকশো করবা মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে দীর্ঘদিন মনে থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমি দেখি এরকম ঘটনাগুলো একটু দেখে ফেলি। সেটি হচ্ছে যে ধরে নাও অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে এসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য তত্ত্ব করলে কি হবে। তাহলে হচ্ছে একটু দেখি আমরা কে কাকে ভাগাইলো। তার মানে হচ্ছে এটা বেনজিন, বেনজিনের একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা, আচ্ছা এবার আসো CH3 কি বলো, এসিটাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা COCl মনে রাখতে হবে, H প্লাস, আর হচ্ছে এই যে এইটুকু অংশ কি বলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাই না? এখানে হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হবে, ঠিক আছে, মনে রাখতে হবে প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে, তাই না? তাহলে এই প্লাস এই হাইড্রোজেনকে সরাবে, তাহলে সরাই সেখানে জায়গা দখল করবে। এই জায়গা দখল করলে সেখানে হচ্ছে COCH3, ঠিক আছে, এসিটোফিনল প্লাস হচ্ছে
এখানে আছে এইচ আর সিএল তারা আলাদা হয়ে চলে যাবে। তার মানে তোমাদেরকে আমি বলেছি প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে, এটার নামই হচ্ছে কি বলো, মানে হচ্ছে কি বলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি কি হতে পারে সেটি যদি আমরা জেনে ফেলি তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, সেটি হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার আরেকটা উদাহরণ দেই, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়ার যদি একটা উদাহরণ দেই, সেটি হলো আচ্ছা প্রচলিত উদাহরণ। বিক্রিয়া নাকি তোমাদের ভয় লাগে? দেখো এই যে প্লাস এই যে মাইনাস, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া তোমাকে কি বলেছি, প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে। এই কিসের বলে এই সরে যা এখান থেকে বেটা, তুই এখানে বেটা এসে ঘুরে এসে জুড়ে বসেছিস, ঠিক আছে, এখানে আসে এটা। তার মানে হচ্ছে প্লাস প্লাস কে সরাবে, মাইনাস মাইনাস কে সরাবে, এটার নামই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মূল কথা। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে প্লাস প্লাস কে সরাবে আর মাইনাস কি বলো, মাইনাস কে সরাবে। সো এটি এই ধরনের আমি মানে অসংখ্য প্রতিস্থাপন বিক্রিয়া আমি তোমাদেরকে যদি একসাথে করে দেই তাহলে তোমাদের সময় লাগবে ৫ মিনিট। লাগবে কয় মিনিট? জাস্ট ৫ মিনিট। তাহলে আমরা এখানে কি বলবো, আনসার হবে কি বলো, এসিটোফেনল। দ্যাট মিন্স এটার নাম না এসিটোফেনল। তোমরা নামকরণ যখন করবা তখন তোমরা এটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যদি বুঝতে পারো তাহলে একটু লেখো আলহামদুলিল্লাহ ডান, সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা লেখো লেখো, একটু কমেন্ট করো ক্লাসে। তোমরা তোমরা একটু ক্লাসে প্রচন্ড রেসপন্স করবা, কারণ ক্লাসে যদি রেসপন্স না করো তাহলে তোমাদের মস্তিষ্কের যে মস্তিষ্কে যে হচ্ছে নিউরন গুলো আছে সেগুলো ঘুমিয়ে পড়বে, আর ক্লাসে যা পড়বো সব তোমাদের কাছে শুনবে কঠিন পদার্থ হিসেবে। বাড়িতে যাওয়ার আগে বা ঘুমানোর আগে দেখবা তোমার মস্তিষ্ক থেকে যা শিখেছো সব উড়ে গেছে, সব হচ্ছে ঊর্ধ্বপাতন। সব কি বলো, ঊর্ধ্বপাতন। দ্যাট মিন্স এই জন্য ক্লাসে প্রচুর রেসপন্স করতে হবে। লেখো আলহামদুলিল্লাহ ডান, একটু দ্রুত লেখো। ওকে, তোমাদের কাছে খুব ভালো লাগছে, রেসপন্স করছো। আজকের ক্লাস থেকে তুমি আসলে কি পাবা সেটা তুমি একটু দেখো। জীবনে এরকম ক্লাস যদি আরো করে থাকো তাহলে হচ্ছে অনেক দূর এগিয়ে যাবা। ঠিক আছে, বলছে এখানে আরেকটা প্রশ্ন যে আলোর উপস্থিতিতে ক্লোরিন টোলিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে। ঠিক আছে, আলোর উপস্থিতিতে ক্লোরিন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো CH3 প্লাস হচ্ছে ক্লোরিন। এখন ইউভি রশ্মি বা আলোর উপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা ঘটবে এখান থেকে হচ্ছে হাইড্রোজেন আস্তে আস্তে চলে যাবে। তার মানে হাইড্রোজেন যদি আস্তে আস্তে চলে যায় তাহলে তুমি দেখো হাইড্রোজেন চলে যাবে, প্রথমে হচ্ছে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে এখান থেকে ভেঙে যাবে। ঠিক আছে, এখান থেকে ভেঙে যাবে, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা ক্লোরিন চলে গেল, যে তারা ভেঙে গেল। এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, কি কঠিন লাগতেছে? বেনজাইল ক্লোরাইড, এগুলো প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো। আসলে দেখো একজনকে সরিয়ে দিচ্ছে আরেকজন ঢুকে যাচ্ছে, মানে কারটাকে মেরে খাচ্ছে, কার সাথে কে ঢুকে যাচ্ছে, সেখান থেকে আরেকজন কষ্ট পেয়ে মনের দুঃখে বের হয়ে যাচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়ার আসলে এটাই। গতবারই কিন্তু কোশ্চেনটা আসছে। তার মানে একটা বছরই প্রতিস্থাপন বিক্রিয়া থেকে দুইটা প্রশ্ন আসছে। সো আমি তোমাদেরকে বলি বিক্রিয়ার কৌশল বা মেকানিজম থেকে যদি কোশ্চেন না আসে তাহলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, নিশ্চিত থাকো। ঠিক আছে, ভর্তি পরীক্ষা কি হবে, আচ্ছা বাতিল হবে। এবার আসো, আমি বলছিলাম যে বন্ধন বিভাজন ও বিকারক সমূহ। ঠিক আছে, বন্ধন বিভাজন। আচ্ছা, জৈব যৌগ সমূহ আসলে আহ সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন হচ্ছে দুই ভাগে ভাঙে, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। তোমাদেরকে আমি বহুল প্রচলিত একটা উদাহরণ দেই। বিভাজন মানে ভাগ হওয়া, ভাগ মানে হচ্ছে ডিভোর্স দেওয়া। ঠিক আছে, তুমি জাস্ট হচ্ছে মনে করবা এই বন্ধন ভাঙ্গা মানে হচ্ছে ডিভোর্স। বন্ধন ভাঙা আগে কি, ডিভোর্স। ডিভোর্সটা কি, একটা হচ্ছে সুষম ডিভোর্স আর একটা হচ্ছে বিষম ডিভোর্স। তোমরা জানো যে তাহসান মিথিলার সাথে ডিভোর্স হয়েছিল, তাই না? কয়েকদিন আগে হচ্ছে বা কিছু কিছু ভাইরাল নিউজ আমার কাছে আসে যে হচ্ছে 12 বছরের এক ছেলে এক মেয়ে বিয়ে করে ভাইরাল হয়ে গেল। আচ্ছা, মুস্তাকির সাথে হচ্ছে তিশার মানে হচ্ছে ভাইরাল হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো আছে সেটি হচ্ছে সুষম বিভাজন। দেখো সুষম বিভাজন হচ্ছে যেমন ধরো তারা দুইজন মিলেমিশে একসাথে পরস্পর ইলেকট্রন শেয়ার করতেছে এবং তারা বললো যে আগামীকাল থেকে যার যার ইলেকট্রন ঠিক তার তার আমরা পরস্পর আলাদা হয়ে যাব।
তাহলে আগের দিন ছিল তারা হচ্ছে মুক্ত, আগের দিন ছিল তারা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন ছিল তারা হলো যুক্ত, তারা এখানে হয়ে গেল কি বলো, মুক্ত। মুক্ত মানে হচ্ছে কি বলো, ফ্রি। মুক্ত মানে কি বলো, ফ্রি। তার মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। তার মানে একটা জিনিস কিন্তু পরীক্ষায় আসবে যে সুষম বিভাজন থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখো আমি জীবনে একবার পড়েছি, এটা আমার আর কোনোদিন ভুল হয় না। কেন ভুল হয় না দেখো, ডিভোর্স যদি আসলে তারা পরস্পর আলাদা হয়ে যায়, তাহলে দেখবা ডিভোর্স হওয়ার পর তার তিনটা ঘটনা ঘটে। এক নাম্বার হচ্ছে তারা হচ্ছে অস্থায়ী, মানে ডিভোর্স সাধারণত ইয়াং বয়সে হয়, কারণ বুড়ো বয়সে ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই। বুড়ো বয়সে জীবনে কোনো তেজস্ক্রিয়তা থাকে না, ফলে সেখানে আর কোনো ডিভোর্স হয় না। তার মানে এক নাম্বার হচ্ছে এই ফ্রি রেডিক্যাল গুলো হচ্ছে অস্থায়ী, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল কি অস্থায়ী। দুই নম্বর হচ্ছে এরা অত্যন্ত দ্রুত যৌগ গঠন করতে চায়। চিন্তা করে যে কে কার আগে বিয়ে করবে। তোমরা জানো তাহসানের আগে মিথিলা বিয়ে করছে। তার মানে যে এরা দ্রুত যৌগ গঠন করতে চায়, কারণ এতে কোনো চার্জ থাকে না। চার্জ মানে সম্মান থাকে না, ঠিক আছে। চার্জ মানে কি, বিয়ে ডিভোর্সের পরে আসলে কারো কোনো সম্মান ওইভাবে থাকে না, ঠিক আছে। এবার আসো 3 নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে তারা দ্রুত যৌগ গঠন করতে চায়, মানে হচ্ছে দ্রুত যৌগ যৌগ গঠন করতে চায়, মানে কে কার আগে বিয়ে করতে চায়। এবং ফ্রি রেডিক্যালের সময়ের আছে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থায়িত্বের ক্রম, সেটা হলো 321। মনে রাখবা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার রুম নাম্বার ছিল 321। পোলাপান আচ্ছা আমার কাছে আসতো 321। 321 মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। রসায়ন বিজ্ঞানের ম্যাক্সিমাম ক্রম কিন্তু এই 321 ডিগ্রি। সো ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম এবং হচ্ছে এটা হচ্ছে 321। এখন আসো বিষম বিভাজন। বিষম বিভাজন হচ্ছে গ্রামে গঞ্জে হয়, দেখবা মানে হচ্ছে ডিভোর্স হয়েছে, রাগে উত্তেজিত হয়ে একদম একজন স্বামী তার স্ত্রীকে বলেছে আজ থেকে আমার বাড়িতে তুমি 1 2 3 আর কোনোদিন আসবে না। তার মানে স্ত্রী 1 2 3 শোনার পরে অত্যন্ত কান্নাকাটি করে তার বাড়ি থেকে চলে গেল। যাওয়ার সময় তাকে অভিশাপ দিয়ে বলল যে আমি তোমাকে ঋণাত্মক চার্জ দিয়ে গেলাম। বুঝো নাই? দেখো যেমন হচ্ছে ধরো আমি দেখলাম যে হচ্ছে তোমার কি নাম দেবো, ধরো এক্স ওয়াই আছে, ঠিক আছে, তারা ইলেকট্রন শেয়ার করতেছিল, ঠিক আছে। হঠাৎ তারা রাগে উত্তেজিত হওয়ার পরে দেখো ওয়াই চলে গেল, তার এক্স এর বাসায় সবকিছু রেখে গেল। তার মানে এক্স হলো মাইনাস আর ওয়াই হচ্ছে কি হলো, ওয়াই হচ্ছে কি প্লাস, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই হচ্ছে কি প্লাস। তার মানে তুমি খেয়াল করে দেখো, তাহলে বিষম বিভাজনের ফলে প্লাস মাইনাসের তৈরি হয়। মনে রাখবা প্লাস করবা মাইনাস করবো না। প্লাস মানে হচ্ছে কার্বনিয়াম, ঠিক আছে, ঠিক আছে। প্লাস মানে কি কার্বনিয়াম। তার মানে কার্বনিয়াম মানে হচ্ছে আম মানে ধাতু, ধাতু মানে পজিটিভ, ঠিক আছে। কার্বনিয়াম মানে পজিটিভ চার্জ যুক্ত। তার মানে হচ্ছে কার্বোক্যাটায়ন যেটা সেটাই কার্বনিয়াম। তার মানে বিষম বিভাজনের ফলে একজন প্লাস হয়, একজন মাইনাস হয়, একজন লাভবান হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়। তার মানে এই কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কিন্তু 321। তার মানে হচ্ছে কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কিন্তু 321। দেখো এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু অনেকবার পেয়েছি, ঠিক আছে। এবং এই জন্য আমি সবসময় বলি আহ ফ্রি রেডিক্যাল প্লাস কার্বন কার্বোক্যাটায়ন এর স্থায়িত্বের ক্রম হচ্ছে 321, ঠিক আছে। এখন দেখবা পরীক্ষার হলে আর স্থায়িত্বের ক্রম আসবে না, কারণ স্থায়িত্বের ক্রম আসছে হচ্ছে আহ 21 22 সেশনে। এরপরে যদি আসবে কোনটা, সক্রিয়তার ক্রম। তখন তুমি কি করবা, জাস্ট উল্টায় দিবা। এইটা হলো স্থায়িত্ব 321, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে তার সক্রিয়তার ক্রম, ঠিক উল্টা। কথা বুঝো নাই? দেখো আমি বলছিলাম বিশ্ব সময় বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তার স্থায়িত্বের ক্রম 321। বিষময় বিভাজনের ফলে কার্বনিয়াম কার্বন আয়ন হয়, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম 321। তার মানে মনে রাখবা কার্বনিয়াম আর হচ্ছে ফ্রি রেডিক্যাল কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল। না যদি বুঝতে পারো তাহলে একটা এই প্রশ্নটা দেখো, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? স্থায়ী কার্বোক্যাটায়ন বলছে, তার মানে কার্বনিয়াম আয়ন কোনটি, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কোনটি, সবাই বলো।
কুইক 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 তাড়াতাড়ি আনসার করো। আজকে আমরা বিক্রিয়ার নিয়ম শেখাবো, হ্যাঁ? তোমাদেরকে হচ্ছে বিক্রিয়ার নিয়ম শেখাবো। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? স্থায়ী কার্বন হচ্ছে 321, ঠিক আছে? 3 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 ডিগ্রি, আর হচ্ছে কি বলো 1 ডিগ্রি, তাই না? স্থায়িত্বের ক্রম, তার মানে হচ্ছে এই যে দেখো স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তার মানে হচ্ছে এটা হবে আনসার। হ্যাঁ, ম্যাক্সিমাম পারছো, ভেরি গুড, ম্যাক্সিমাম পারছো। 3 ডিগ্রি, যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না সেটা হলো 3 ডিগ্রি। কার্বনের সাথে কোনো হাইড্রোজেন না থাকলে সেটা কি হয়? 3 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলছিলাম বিকারকের কথা, তাহলে বিকারক ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউক্লিওফিলিক। তোমরা মনে রাখবা ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রন যারা পছন্দ করে, তাই না? ইলেকট্রোফিলিক। বলো ইলেকট্রন কারা পছন্দ করে? ঠিক আছে, এক নাম্বার হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা 8 এর চেয়ে কম। মানে হচ্ছে ধরো একজন মানুষ একটা বিয়ে করছে, আল্লাহ তাআলা বলছে সে 4টা বিয়ে করতে পারবে, তার মানে ইসলামের পরিভাষায় তার বিয়ে করা আরো জায়েজ আছে, তার মানে তার বিয়ে করা সহজ আছে। তাকে কথা ছিল 8টা ইলেকট্রন দিবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা 8 এর চেয়ে কম দিয়েছে, তার মানে সে ইলেকট্রন আরো পেতে চায়। 2 নাম্বার হচ্ছে যেহেতু তারা ইলেকট্রোফিলিক, ইলেকট্রন পছন্দ করে, তারপরে নিজেরা পজিটিভ চার্জ, ঠিক আছে? তাহলে নিজেরা কি বলো? পজিটিভ চার্জ। তার মানে হলো এই দুইটা ঘটনা যখন ঘটবে তখন আমরা তাকে বলবো ইলেকট্রোফিলিক, ঠিক আছে? তাহলে কিভাবে বুঝবো? দেখো, যেমন লুইস অ্যাসিড গুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। লুইক অ্যাসিড, লুইস অ্যাসিডটা কি? আমি সবসময় বলি লুইস মানে তোমরা সবাই জানো, লুইস মানে আমরা বন্ধুদেরকে বলি হচ্ছে খারাপ, ঠিক আছে? তো লুইস মানে হচ্ছে খারাপ। বিয়ে করা ভালো জিনিস, কিন্তু বিয়ের পরও বিয়ের প্রতি যদি আসক্তি থাকে তাহলে এটা খারাপ জিনিস। রসায়নের ভাষায় এটাকে বলা হয় লুইস। তারা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা বিয়ে করেছে, তো তার মানে হচ্ছে 3টা বিয়ে করেছে, তার 3টা ক্লোরিন আছে, তার মানে তার 6টা ইলেকট্রন আছে। তো সে বলতেছে যে ইসলামী শরীয়ত মোতাবেক আমার আরেকটা বিয়ে করা জায়েজ আছে, যে বিয়ের পরও যে বিয়ের প্রতি আসক্তি, এটা হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে? তার মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা 8 এর চেয়ে কম আছে, একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারাই হচ্ছে লুইস অ্যাসিড। তার মানে হচ্ছে এখন এই দুটো ঘটনা, তার ইলেকট্রোফিলিক পড়লে আমরা নিউক্লিওফিলিক পড়বো না, ইলেকট্রোফিলিক এর বিপরীত চিন্তা করব। মনে রাখতে হবে দুটো যদি একসাথে পড়ো তার পরীক্ষার হলে প্যাচ লাগবে, এটা হবে না সেটা হবে, আসলে কোনটা হবে। যেন সবসময় পৃথিবীর যত বিপরীত জিনিস আছে সবসময় একটা পড়বা আর একটা বিপরীত চিন্তা করবা। যেমন জারণের বিপরীত কি? বিজারণ। তাপোৎপাদের বিপরীত কি? তাপহারি। এসিডের বিপরীত কি? ক্ষার। দিনের পরের বিপরীত হচ্ছে রাত। যদি রাত না হয় তাহলে সেদিন কিয়ামত হবে। সেদিন কি কেমিস্ট্রি পড়া লাগবে না? সবসময় একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করবা, ঠিক আছে? আর একটু ঘুরে আসি, দেখো তোমরা বলো দেখি, বলছে কোনটি নিউক্লিওফাইল। আচ্ছা আগে নিউক্লিওফাইলের দিকে না যাই, তোমরা হচ্ছে বলছে কোনটি ইলেকট্রোফাইল, এটা বলো কোনটি ইলেকট্রোফাইল, বলো। ইলেকট্রোফাইলের বিপরীত হচ্ছে নিউক্লিওফাইল, তাই না? বলো দেখি সবাই আনসার করো কোনটি। আচ্ছা ইলেকট্রোফাইল। ওকে, আমার মনে হয় এখন সবাই পারবে, ভেরি গুড, বলার সাথে সাথে আনসার। ওকে, আচ্ছা ভেরি গুড, বলার সাথে সাথে আনসার। দেখো আহ পুরো ক্লাসটি করো, বুঝবা কেমিস্ট্রি কত মজা। থ্যাংক ইউ নৌশিন ফারিয়া। আচ্ছা আহ এই ক্লাস কি রেগুলার হবে ভাইয়া? তোমাদের রেসপন্স চাইতে হবে, তোমাদের রেসপন্স। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দেই, সেটি হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটির নাম সেটি হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রথম বা দ্বিতীয়, তৃতীয়র প্রতি অনেক অনেক ক্রেজি থাকে। তাদেরকে অনেক অনেক বেশি মানে হচ্ছে ইয়া করে, যে প্রথম আছে ওই জায়গায়, ও তৃতীয় আছে ওই জায়গায়, তার নাম ব্যবহার করেই যদি তুমি হচ্ছে তার সেই মানে তার প্রতি পুরো আস্থা রাখো, তোমার লাইফের কিছু হবে না। কারণ যারা প্রথম দ্বিতীয় তৈরি করতে পারে তারা হচ্ছে আসলে জেনুইন তোমার টিচার, ঠিক আছে? যারা তোমার মানুষকে চান্স পাওয়াইতে পারে তারা হচ্ছে জেনুইন তোমার হচ্ছে ম্যান। সো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় তৈরি করলো তাদের চেয়ে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় মানে বেটার বা বেস্ট হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে তোমার আসলে চান্স পেতে চাও না, তুমি কোনো একটা জিনিস মানে আহ, বদলাতে চাও না, ঠিক আছে? তুমি এক ট্রেডিশনাল প্রক্রিয়াতে আছো, তো তুমি একটা সময় বুঝতে পারবা যে 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 আসলে তোমার অল্প সময়ের প্রস্তুতির যে জায়গাগুলো দরকার, হিট করার দরকার ছিল, সেগুলো তোমার ভিতরে হিট হয় না, ঠিক আছে? তো যা হোক, সেটি তোমাদের বিষয়। আমি বলছি আমরা বলছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, কারণ হচ্ছে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন পছন্দ করে, তার ইলেকট্রন সংখ্যা যেহেতু 8 এর চেয়ে কম আছে সেটা ইলেকট্রোফাইল। তার মানে আমি এখানে যদি বলি যে বলছি কোনটি নিউক্লিওফাইল, তার মানে হচ্ছে আমরা বলছি এই দুটো হলো পজিটিভ চার্জ
আর এই তিনটা হলো হচ্ছে কি বলো, ইলেকট্রোফাইল। এখানে একজন ইলেকট্রন আছে, যার ইলেকট্রন বেশি আছে সেটা হচ্ছে কি বলো, নিউক্লিওফাইল হবে। তার মানে দেখো আমরা তোমাদেরকে বলতেছিলাম যে একটা পড়লে একটা তার বিপরীত চিন্তা করলেই হবে। যে তিনটে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল চেনার দুটো উপায়, একটা হলো পজিটিভ চার্জ আর একটা কি ইলেকট্রন সংখ্যা 8 এর চেয়ে কম। তার মানে তিনটে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল হবে। ওকে, তারপরে আসলো যে লুইসের কথা তোমাদেরকে আমি বললাম, বলো এটা কোনটা লুইস অ্যাসিড, এবার বলো তো, এবার কি তোমাদের না পারার কোনো কারণ আছে? আমি কিন্তু রিসেন্ট 4 বছরের প্রশ্ন দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। তো মনে রাখতে হবে যে আজাইরা জিনিস পড়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আজাইরা জিনিস পড়ে কোনো লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে ভালোদেরকে আসলে ধরেও লাভ হয় না, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আসে আসলে, তারা অনেক পড়তে চায়, বাট দিন শেষে তাদের হচ্ছে সময় ইনভেস্ট করতে পারে না, ঠিক আছে? সেটি ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদেরকে আহ আচ্ছা, মিফতাহুল সঞ্জির বলছে আপনার কেমিস্ট্রি ক্লাস অনেক ভালো লাগে, রেগুলার ক্লাস নিলে অনেক ভালো হয়। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি তো কেমিস্ট্রি আমার ক্লাস তো আসলে অফলাইন ক্লাস যারা দেখেছে তারাই আসলে জানে, আমি নিজের কথা বলবো না। তো আমার ক্লাস জীবনে যে একবার করেছে, আমার বিশ্বাস সে হচ্ছে আমার ক্লাস সারা জীবন আমার ক্লাসের কথা বলবে, এটা আই বিলিভ। ওকে, আচ্ছা দেখো, আমরা কি বলছি, লুইস অ্যাসিড মানে যাদের ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে যারা একজন ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে ওই যে বলছিলাম বিয়ের পরে বিয়ের প্রতি যাদের আসক্তি আছে তারাই হচ্ছে লুইস। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে অ্যালকিন। দেখো, অ্যাডমিশন টেস্টে তুমি যদি অ্যালকিন পড়তে চাও তাহলে অনেকগুলো অ্যালকিন পড়তে হবে। বাট আমি যদি তোমাকে অ্যালকিন পড়াই তাহলে আমি বলবো যে অ্যালকিন প্রিপারেশন থেকে কোশ্চেন আসবে। তাহলে অ্যালকিন প্রিপারেশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমাদের সবারই জানা যে প্রশ্ন যদি আসে সেটা হচ্ছে উডস বিক্রিয়া থেকে আসবে, ঠিক আছে? উডস বিক্রিয়া থেকে আসবে। এখন তুমি দেখো, প্রশ্ন যদি একটু সহজ হয় তাহলে কোশ্চেন আসবে এরকম যে অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম সমান হচ্ছে ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা হচ্ছে, আর এখানে যা আছে এই পাশে ঠিক ডাবল হবে, আর এই সোডিয়াম আর হ্যালোজেনের সাথে সোডিয়াম হ্যালাইডের বন্ধুত্ব তৈরি হবে, ঠিক আছে? তার মানে এটা আমরা জানি হচ্ছে ড্রাই ইথার। দেখো ডিই মানে হচ্ছে ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতি লাগবেই। তার মানে নরমালি যদি আমরা এরকম করি সেটি হচ্ছে একবার হলো আমরা যদি এই ধরনের কোশ্চেন দেখি, অ্যালকিন, আচ্ছা অ্যালকেনটা আমি বলতেছি, অ্যালকেনটা একটু পরে আসতেছি, অ্যালকেন, ঠিক আছে? তো অ্যালকেনের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা যদি তোমাদের এরকম বলি যে হচ্ছে CH3, আচ্ছা এখানে হচ্ছে ব্রোমিন প্লাস হচ্ছে সোডিয়াম, তোমার হচ্ছে এখানে ড্রাই ইথারের উপস্থিতিতে, তাহলে এটা কি হবে, এখানে মিথাইল আছে, মিথাইল এখানে ডাবল হয়ে যায়, এখানে হচ্ছে ইথেন প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড হবে। এগুলো আমরা সকলেই জানি, তাই না? দেখো অ্যাডমিশন টেস্টে কি বিরাকল, দেখো ম্যাজিকটা কি, দেখো এই সোডিয়াম ধাতু থাকার কারণে তার নাম হচ্ছে উডস বিক্রিয়া, ঠিক আছে? জাস্ট এই জায়গায় যদি আমরা ম্যাগনেসিয়াম ধাতু দেই, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ধাতু ড্রাই ইথারের উপস্থিতিতে, তার মানে এটার নাম বলে হচ্ছে গ্রিগনার বিকারক বিক্রিয়া। এবং এই গ্রিগনার দেখো আগের বছরের কোশ্চেন আসছে এলকেন থেকে, পরের বছরের কোশ্চেন আসছে গ্রিগনার বিকারক থেকে। তাহলে বুঝতে পারছো যে আসলে কোশ্চেন কিভাবে আসে। দ্যাট মিন্স এখানে সোডিয়াম ছিল, এখানে ম্যাগনেসিয়াম হয়েছে, তার মানে গ্রিগনার বিকারক এটা হচ্ছে RMgX। এই RMgX হচ্ছে আসলে 4 প্রকার বিক্রিয়া দেয়, ঠিক আছে? তার মানে দেখো তোমার কোশ্চেনটা কিভাবে আসবে, তুমি যদি ধারণা তোমার না থাকে তাহলে সারা জীবন পড়ালেখা করার কোনো লাভ আছে? তাহলে পড়ালেখা করে কোনো কোনো লাভ নাই, ঠিক আছে? তার মানে আহ এখন দেখো তোমাদেরকে বলি কোন জায়গাটাতে প্রবলেম, সেটি হচ্ছে যে এক্সপেরিয়েন্স যদি তোমার না হয় তাহলে ওই জায়গাটা যেখানে তোমার প্রবলেম হবে পরীক্ষার হয়ে যাবে ওটাই ধরা খাবে। আর কেমিস্ট্রি তুমি যেটা ভুল করবা সেটা সবার আগে দাগাবা, কারণ হচ্ছে ভুলটাকে সঠিক বলে মনে হয় কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি, ঠিক আছে? সবচেয়ে বেশি মনে হয়। এখন বলছে সবচেয়ে কোনটি সুস্থির, ঠিক আছে? দেখো সবচেয়ে কোন সুস্থির, সুস্থিতি বিষয়টা হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে একটু প্রবলেম, ঠিক আছে? এই হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা একটা, এবং হাইড্রোজেন হচ্ছে পৃথিবীর একমাত্র মৌল যার পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর সমান। এজন্য আমাকে সবাই হচ্ছে হাইড্রোজেন ভাইয়া নামে চিনে। হাইড্রোজেন ভাইয়া থেকে পরবর্তীকালে হুসাইন শব্দের উৎপত্তি হয়েছে। হুসাইন মানে হচ্ছে একটি বিবর্তনবাদ, হাইড্রোজেন ভাইয়া। ওকে,
যেটা মজা করছিলাম সেটি হচ্ছে যে নিচে কোনটি সবচেয়ে সুস্থির। খেয়াল করে দেখো, এই অ্যালকিন থেকে যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে সবসময় একটা কোশ্চেনই আমি করবো, সেটা হচ্ছে ওজোনালাইসিস, তাই না? ওজনীকরণ ও ওজোনালাইসিস, এটি আমি তোমাদেরকে প্রশ্ন করবো। তো ওজোনালাইসিস থেকে ৩ প্রকার প্রশ্ন আসে, সেটা আমরা তোমাদেরকে আগে বলি। আচ্ছা, সুস্থির ব্যাপারটা তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেটি সবচেয়ে বেশি সুস্থির। এটা আচ্ছা, এটা হলো কোশ্চেনটা তোমার হচ্ছে ২ জায়গায় আসছে, সেটি হচ্ছে গোষ্ঠাতেও আছে, কৃষি গোষ্ঠাতেও আসছে, ঠিক আছে? আহ এখন তুমি দেখো, এর সাথে হাইড্রোজেন আছে দ্বিবন্ধনের সাথে, তার মানে কম সুস্থির। এর সাথেও হাইড্রোজেন আছে, এর সাথেও হাইড্রোজেন আছে, কিন্তু এর সাথে কোনো হাইড্রোজেন নাই, এই জন্য এটা বেশি সুস্থির। কারণ হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে চলে গেছে। হাইড্রোজেন তো ইলেকট্রন একটা, যে কোনো মুহূর্তে সে ফেলে দিয়ে চলে যেতে পারে, কোনো ব্যাপার না। তো এই কারণে কেমিস্ট্রি যদি তোমার আসলে পড়তে চাও, তাহলে তোমাদের হচ্ছে হাইড্রোজেন ভাইয়ের কাছে আসতে হবে। হাইড্রোজেন ভাইয়া তোমার হচ্ছে পৃথিবীর একমাত্র কেমিস্ট্রির মৌল যেটির পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা সমান, একটা এক্সেপশনাল। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে সবচেয়ে সুস্থির সুস্থির মানে হচ্ছে এটা, তাই না? এখন তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে স্থিতিশীল ব্যাপারটা সেই ইম্পর্টেন্ট হচ্ছে ওজোনালাইসিস। এবার যদি কোশ্চেন আসে এবং বিভিন্ন সময় এটাই আসবে, তাহলে ওজোনালাইসিস বা ওজনীকরণ থেকে দেখো সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএস3, তোমার এর সাথে যদি আমরা O3 দেই এবং সেখানে জিঙ্ক উপস্থিতি, অবশ্যই পানি জিঙ্কের উপস্থিতি লাগবে, ঠিক আছে? এখন তাহলে তোমার কি হবে, তোমার কাজ হচ্ছে মানে হলো সাম্যবাদ হওয়া। তুমি আসলে সাম্যবাদী, তুমি রসগোল্লা বিতরণ করবা, সবাইকে সমান ভাবে দিবা, ঠিক আছে? যেমন তুমি এখানে ভাগ করে দিবা, এই যে এখানে 3টা অক্সিজেন আছে, তুমি 3 জনকে দিয়ে দাও। এখানে দাও হচ্ছে CH3, তাহলে হবে CHO প্লাস হচ্ছে এখানে কি হবে CH3 CHO। আর কে বলতো অক্সিজেন ছাড়া আছে? ওই যে মিস্টার জিঙ্ক, সে কিন্তু অক্সিজেন ছাড়া বসে আছে, তাকে একটা দিয়ে দাও জিঙ্ক অক্সাইড। তার মানে হচ্ছে তোমার কাজ হচ্ছে যার অক্সিজেন নাই সেখানে কিন্তু অক্সিজেন দান করা, এটি হচ্ছে তোমার কাজ। ওকে, এখন তোমরা যদি একটু চিন্তা করে দেখো, সেটি হচ্ছে আমরা যদি এখানে প্রত্যেকের সাথে যদি আমরা অক্সিজেন দেই, ঘটনা কি ঘটবে? তার মানে এখানে ভাগ হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। আমরা প্রত্যেকের সাথে যদি O3 বিক্রিয়া করে দেই, O3 বিক্রিয়া করে দেই জিঙ্কের উপস্থিতিতে পানি থেকে, তাহলে কি হবে? তুমি একটু নরমালি চিন্তা করো, এ থেকে আমরা কি পাবো? তাহলে CH3 পাবো, CH2 CHO, আর এই পাশে কি পাবো? ACHO বা CH2OH, ঠিক আছে? ACHO পাবো। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো? এখানে CH3 CHO, এখানে CH3 CHO পাবো। এখান থেকে কি পাবো? ACHO CH3 CHO পাবো। এখানে কি পাবো? জাস্ট কি হবে? CH3 CO পাবো, তাই না? দুইটা, এটা আর এটাতে একই জিনিস, তাহলে টু লিখলে হয়ে যাবে। তার মানে আমার হচ্ছে রসগোল্লা বিতরণ। তো এখানে তুমি যদি বলো যে এই কোশ্চেনটা কিন্তু গতবার আসছে, বলছে কোন অ্যালকিন থেকে প্রোপানেল ও প্রোপানন উৎপন্ন হবে, ঠিক আছে? প্রোপানন উৎপন্ন হবে। খেয়াল করে দেখো, প্রোপানন মনে রাখতে হবে কখন অ্যালডিহাইড হবে আর কখন কিটোন হবে। খেয়াল করে দেখো, প্রোপানন মানে হচ্ছে, প্রোপানেল মানে হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আর প্রোপানন মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কি বলো, কিটোন, তাই না? তাহলে আমি দেখবো যে এই বিক্রিয়াটাতে 1 2 3, তার মানে এখানে আমরা ভাগ করে দেই, ভেঙে দিলে আমাদের কি হচ্ছে CH3 CH2 CHO, ঠিক আছে? তার মানে এটা পাচ্ছি প্রোপানেল, ঠিক আছে? আর ওখান থেকে কি পাচ্ছি CH3 CO, প্রোপানন 2। CH3 হচ্ছে প্রোপানন 2, তার মানে হলো দেখো প্রোপানন 2 আর প্রোপানেল, তার মানে হচ্ছে আমরা এই দুটো পাচ্ছি, প্রোপানন 2 আর প্রোপানেল। এটা প্রথমটা ভাঙলে আমরা পাচ্ছি, আনসার হলো এ। তার মানে নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়, কথাটা বলছি মনে থাকবে? আহ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? তার মানে হচ্ছে কোশ্চেন, নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে এমিন মানে হচ্ছে আমিন। এমিন ওর খামধনি পরীক্ষায় আসে। আমি বলছিলাম ওই যে দেখো তোমাদের একই কথা,
যে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কি হবে, ঠিক আছে। এখন বলছে অ্যাসিড ক্লোরাইডের সাথে দেখো CH3COCl, ঠিক আছে। বলছে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন, অ্যামোনিয়া বা হচ্ছে প্রাইমারি অ্যামিনকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। তোমাদের আমি এটা বলছি যে হাইড্রোজেন কিন্তু তীব্র ধনাত্মক আর ক্লোরিন হচ্ছে তীব্র ঋণাত্মক, এই দুটোকে বের করে দিতে পারলে তাহলে তোমার হচ্ছে দুনিয়া মুক্তি পায়, ঠিক আছে। CH3CONH2 প্লাস হচ্ছে HCl, ওকে। প্লাস মাইনাস হচ্ছে ঘটনাটা ঘটাবে, ওকে। তার মানে হলো এই যে তোমাদের একটা জিনিস বলেছি, ঠিক আছে, মাইনাস প্লাস, এই যে ছোটবেলায় পড়ে এসেছিলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডামাইড হয়ে যাচ্ছে, অ্যাসিডামাইড হয়েছে। তাহলে এই কোশ্চেনটা আরো কোথায় কোথায় আসছে দেখো, তার মানে হলো আহ আরো কয়েক জায়গায় আসছে, বিগত বছরগুলোতে এই কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে রিপিট কোশ্চেন ছিল তোমাদের। তার মানে হলো এসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম প্রাইমারি বিক্রিয়া হলে এগুলো নিয়ম শিখাবো আমি তোমাদের, এগুলো নিয়ে আসলে কনফিউজ আর কিছু নাই, এই ট্রিক্স বা টেকনিক গুলো আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, অ্যাসিড ও অ্যাসিড জাতক সম্পর্ক, ঠিক আছে। জৈব অ্যাসিডের জাতক আছে হচ্ছে এরা 4 ভাই, ঠিক আছে, এরা হচ্ছে 4 ভাই আছে, তাই না? অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই 4 ভাইয়ের মধ্যে অ্যাসিডের যে তীব্রতাটা সেটাই আসলে পরীক্ষার হলে আসে। দেখো CH3COOH, তার মানে আছে এটা একটা অ্যাসিটিক অ্যাসিড। এখন হাইড্রোজেনটা সরে যায়, ক্লোরিন যদি যুক্ত হয়ে যায় তাহলে তার হচ্ছে শক্তি মাত্রা বেড়ে যায়, ঠিক আছে। তো CH3COOH, আমরা জানি যত ক্লোরিন থাকবে তত শক্তি বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা এটা একটা দাও, CH2Cl COOH, তারপরে হচ্ছে CH Cl2COOH, CCl3COOH। তার মানে আমি বুঝাচ্ছি যে ক্লোরিন সংখ্যা যত বাড়তেছে তার মানে হচ্ছে তার শক্তি মাত্রা তত বাড়তেছে। প্রবলেমটা হচ্ছে মানে পোলাপানদেরকে আমি ক্লাসে সবসময় এটা এক্সাম্পল দিতাম, যেটা এটাই কোশ্চেনে আসছে, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম বা সক্রিয়তার ক্রম হচ্ছে এটা। এখন পরীক্ষায় আসছে যে হচ্ছে তোমার CH3 না দিয়ে বলছে CF3COOH, CCl3COOH, বলছে CBr3COOH, এরকম ভাবে আসছে। তার মানে হচ্ছে তুমি দেখবা বলছে যে শক্তি মাত্রা কত, তার মানে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা কেন? কারণ এই যে ফ্লোরিন সে হচ্ছে অত্যন্ত সক্রিয়, ফলশ্রুতিতে তাদের মধ্যে হচ্ছে ঋণাত্মকতা বেশি, মানে প্লাস মাইনাসের মাত্রাটা বেশি হবে, ফলে তারা তাদের থেকে আকর্ষণ বাড়বে, সেখান থেকে সরাইতে শক্তি বেশি লাগবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা সক্রিয়তার ক্রম বা তড়িৎ ঋণাত্মকতা, যেটা দিয়েই ব্যাখ্যা করবে। তার মানে ফ্লোরিন যেখানে থাকবে তার শক্তিটা অবশ্যই ডেফিনেটলি বেশি হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি দেখেছি। দেখো দেখো 21-22 সালে আসছে, নিচের কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড? পাইছো বলো তো, তাহলে আনসার কি হবে একটু কমেন্ট করো, আনসার কি হবে একটু কমেন্ট করো দেখি, কমেন্ট করো, কমেন্টস। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম সেটি হচ্ছে তাহলে আমাদের হচ্ছে কৃষি গুচ্ছের যে ব্যাচটা আমাদের আছে, হ্যাঁ, বাংলাদেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম কৃষির জন্য আলাদা ডেডিকেশন, আমরা 18 বছর ধরে পড়াতাম, কিন্তু হচ্ছে এর মধ্যে হচ্ছে অনলাইন আসার কারণে আমরা হচ্ছে লেখকদের যে কোর্সটা আছে, তোমাদের বন্ধুদেরকে কোর্সটার কথা বলবা, এবং ডেফিনেটলি আমি তোমাদেরকে বলতে চাই যে এই ব্যাচের যে সার্ভিস, যে কোনো ব্যাচের সার্ভিসের এটা ডাবল হবে, এটা এইটুকু বলতে চাই যে এই বেসের সার্ভিস উইয়ারটা হচ্ছে ডাবল, মানে আনবিলিভেবল।
এবং মনে রাখতে হবে যে তোমার যে কোনো স্কোর, যে কোনো খারাপ অবস্থা থেকেই তুমি কিন্তু এই সার্ভিসটা তুমি তুলে আনতে পারবা, এবং যে কোনো খারাপ কন্ডিশন থেকেই তুমি হচ্ছে এখানে রিকভার করতে পারবে। এটাকে জিরো থেকে আসলে রিকভারি দেওয়া হবে। নিজের আচ্ছা, কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড বলো, আনসার কি হবে? সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কি হবে? তার মানে হচ্ছে এখানে ফ্লোরিন যুক্ত আছে, সেটাই হবে আনসার। ওকে, আচ্ছা এখন আসি আমরা তোমাদের অনেক সময় দেখবা, আমি সবসময় বলি যে নামধারী বিক্রিয়াগুলো থেকে পরীক্ষায় সবসময় একটা করে কোশ্চেন আসে। ঠিক আছে, নামধারী বিক্রিয়া। যেমন তোমাদের আমি একটা বিক্রিয়ার কথা বলি যে হফম্যান বিক্রিয়া। তার মানে হচ্ছে হফম্যান মানে হচ্ছে হাফ প্যান্ট। ঠিক আছে, মনে রাখবা হফম্যান মানে কি হাফ প্যান্ট। দেখো হাফ প্যান্ট মানে কি তোমার হচ্ছে যদি এখানে ব্রোমিন ক্ষার থাকে, ঠিক আছে, কি থাকে বলো, ব্রোমিন, তাহলে তুমি দেখবো হফম্যান মানে হাফ প্যান্ট। তার মানে হলো এখানে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হয়ে গেলে আমরা কি একে বাদ দিব না একে বাদ দিব, মানে অর্ধেক করে দিব। কাকে বাদ দিব? কারণ কার্বন মনোক্সাইড কে বাদ দিব। কার্বন মনোক্সাইড হচ্ছে খারাপ জিনিস, নীরব ঘাতক, এই জন্য আমরা তাকে বাদ দিয়ে দেবো। তাহলে থাকলো কি, শুধু NH2 থাকলো, বাকিগুলো এখানে বাদ। তাহলে NH2 থাকলো। যেমন তোমাকে যদি আমি প্রশ্ন করি RCONH2 প্লাস হচ্ছে ব্রোমিন ক্ষার থাকলো, ঠিক আছে, ব্রোমিন ক্ষার, তাহলে এখানে হচ্ছে আমরা এই সিওটাকে বাদ দিব, তাহলে থাকবে প্রাইমারি এমিন বা RNH2। ঠিক আছে, এটা থাকবে, সিও হচ্ছে খারাপ জিনিস, সিওটা কি খারাপ জিনিস। ওকে, এখন তুমি দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই বিক্রিয়াটি, আচ্ছা এটি পরে আসতেছি। আচ্ছা, এটা বলছে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। দেখো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় যেহেতু NH2 আছে, NH2 মানে প্রাইমারি এমিন তৈরি হয়। NH2 মানে কি হয়, প্রাইমারি এমিন তৈরি হয়। NH2 মানে প্রাইমারি এমিন। তাহলে এখানে দেখো এই প্রশ্নটা আমার একটু শেষের দিকে দিয়েছে। সেটি বলছে ড্রাই ইথার, এটা একটা উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়া মানে এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে হলো 3টা। তাহলে তোমার কাজ কি, CH3, CH2, CH2, এই পাশেও 3টা দেওয়া, মানে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, CH2, তার মানে এটা 1 2 3 4 5 6, তার মানে হলো হেক্সেন। ঠিক আছে, আহ তো বানান ভুল, হেক্সেন আছে, এই যে হেক্সেন আছে, আমি বললাম যে বানান ভুল, হেক্সেন আছে। ওকে, আচ্ছা তাহলে অ্যাডমিশন টেস্টে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তোমার আহ উডস বিক্রিয়া থেকে প্রশ্ন, অ্যালকেন থেকে যেটা বললাম দুইটা জায়গা থেকে কোশ্চেন আসে, এটি হচ্ছে দুইটা জায়গা, আচ্ছা মূল জায়গা। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা যারা একটু বুঝতে পারছো তাহলে একটু লেখা আলহামদুলিল্লাহ ডান। এবং তোমাদের আরেকটা মজার জিনিস এখন দেখাচ্ছি, সেটি হচ্ছে তুমি দেখো একটা মজার জিনিস দেখাতে চাই তোমাদের। সেটি হচ্ছে অ্যাডমিশন টেস্টে কোনো সিলেবাস নাই, আমি বলি হচ্ছে এটা হলো সিলেবাস। ঠিক আছে, এটা হলো সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাসটা। তো এখন তুমি দেখো সিলেবাসটা আসলে কিভাবে তুমি শেষ করবা। শর্ট সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন আসবেই, তুমি টের পাবা না, এবং কিভাবে আসবে সেটা আসলে এক্সপিরিয়েন্স ছাড়া তুমি বলতে পারবে না। দেখো আমি পড়ানোর সময় আমার গতবারের স্লাইড যদি তুমি লক্ষ্য করো, আমাদের হচ্ছে গতবার এমএসএস নেটওয়ার্ক ব্যাচে যে ক্লাসটা, সেটা কিন্তু আমি প্রথমে বলছিলাম যে প্রোটিন কি জিনিস। ঠিক আছে, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মানে সমাহার, তাই না, অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন হয়। দেখো দুটি ডাইপেপটাইড যখন, দুটি পেপটাইড যখন যুক্ত হয়, তখন আচ্ছা তখন তাকে আমরা ট্রাইপেপটাইড বলি, মানে সিকোয়েন্স ভাবে পেপটাইড বন্ড, ডাইপেপটাইড বন্ড, ট্রাইপেপটাইড বন্ড, এইভাবে আসলে সেটা জিনিসটা আসে। এখন এগুলোতে সহজ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা সবসময় বলি যে ব্যবহার, পলিমারের ব্যবহার থেকে একটা কোশ্চেন আসে, এবং সবচেয়ে শক্তিশালী যে পলিমার সেটি হচ্ছে ট্যাফলন। আমরা বলছি রান্নার তৈজসপত্র ননস্টিক আবরণ হিসেবে ব্যবহার করা হয় ট্যাফলন, কারণ এটা অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। ঠিক আছে, তো আমি আরেকটা জিনিস সবসময় বাচ্চাদের সামনে গল্প করতাম, সেটি হচ্ছে যে মানুষ ঘাস খায়, গরু ঘাস খায়, মানুষ ঘাস খায় না, গরু কেন খায়। তো কারণ হচ্ছে গরুর যে পাকস্থলীতে হচ্ছে সেলুলোজ এনজাইম থাকে, সেটা সেলুলোজকে ভাঙতে পারে। আর মানুষের তো থাকে হচ্ছে স্টার্চ, মানে হচ্ছে সেজন্য সে মানুষ স্টার্চ খায়। সেলুলোজ আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, সেলুলোজ হচ্ছে বিটা, বিটাকে ভাঙতে সেলুলোজ এনজাইম লাগে, বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে স্টার্চ আলফা ডি আর সেলুলোজ বিটা ডি, এটি পার্থক্য আমি সবসময় পড়াতাম ক্লাসে। দেখো এটি পরীক্ষা আসছে, নিচে সেলুলোজ কিসের পলিমার,
সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পরিবার। ঠিক আছে, দেখো কোশ্চেনটা আরো অনেক জায়গায় আসছে, আমি এখানে সব সলভ করি নাই। আচ্ছা, বিটা ডি গ্লুকোজের পরিবার। ঠিক আছে, এরপরে চিনি জাতীয় পদার্থের মানে হচ্ছে সংকেত পরীক্ষা আছে। সংকেত সবসময় একটা পরীক্ষা আসবেই। তুমি দেখবা অনেকেই বলে যে সংকেত তো আসলে এগুলো নিয়ম নাই, সংকেত আমরা কিভাবে পড়বো? আর সংকেত পড়ার হচ্ছে অনেকগুলো ট্রিক্স আছে, তাদের বিভিন্ন নাম আছে, সংকেত মনে রাখার পদ্ধতি আছে, আবার সংকেত ঘুরে দিলে কিভাবে হয় সেটাও তোমার হচ্ছে মনে রাখার ট্রিক্স আছে, সেটা আমরা জানি না। আচ্ছা, যেমন তোমাদেরকে আমি বলি গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ যদি আমরা বলি, তাহলে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ সংকেত কিন্তু একটাই, C6H12O6। তাদের স্ট্রাকচার হচ্ছে চেঞ্জ, তাই না? অ্যালডিহাইড কিটোন। আচ্ছা, তার মানে হলো, এবং যদি আমি তোমাদেরকে বলি ল্যাকটোজ, মল্টোজ বা সুক্রোজ, যে খাবার আমরা চিনিটা খাই, এটা সুক্রোজ। ঠিক আছে, তো সুক্রোজ মানে হলো খাবার চিনি, তাহলে এটা হলো C12H22O11। ঠিক আছে, একাধিক নাম আছে, এই নামগুলো তোমরা একটু পড়বা। আর পরীক্ষা আরেকবার আসছিল জাইলোস বা রাইবোস, C5H10 আর O5। ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজ পরীক্ষায় আসে, রাইবোজ। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি তোমাদেরকে বলি যে হচ্ছে এই জিনিসগুলো, তাহলে হচ্ছে সংকেতগুলো তোমরা মনে রাখতে পারো। কিন্তু আবার অ্যাসিডের সংকেত মনে রাখার ট্রিক্স আছে, তারপর হচ্ছে ক্ষারের সংকেত মনে রাখা, লবণের সংকেত মনে রাখার ট্রিক্স আছে। এগুলো যদি তুমি ট্রিক্স পড়ো তাহলে তোমার কোনো জিনিস কঠিন লাগবে না। তুমি দেখো তো এটা পারো কিনা এখন। সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? 2019-20 প্রথম গুচ্ছ ভর্তি পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, আচ্ছা তোমরা এখন দেখো, আমরা ইতিমধ্যে কোশ্চেন গুলো আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী এবছর বিগত 4 বছরে যত কোশ্চেন আসছে আমরা সবগুলো সলভ করে ফেলছি। বিগত 4 বছরে যে কোশ্চেন গুলো, ঠিক আছে, আমরা সবগুলো সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা তোমাদের এখন আমি একটা ম্যাজিক্যাল কথা বলবো, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো যে আমাদের হচ্ছে ভাইয়া কোনো কোশ্চেন আছে কিনা। একটু দেখে আসি, 1 মিনিট বলো দেখি তোমাদের কোনো কোশ্চেন, ঠিক আছে, আছে কিনা বলো। আচ্ছা, ক্লাসের পরে কি মনে হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন কি সোজা না কঠিন বলো? আজকের ক্লাসের পরে বলো, মন্তব্য করো। আমি তাহলে তোমাদেরকে সূত্র দেখাই নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে চমৎকার চমৎকার মন্তব্য করেছো। আহ সহজ স্যার, সহজ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা আমার হচ্ছে একটা গ্রুপ আছে, দা স্কুল অফ কেমিস্ট্রি, হুসাইন্স ল দা স্কুল অফ কেমিস্ট্রি। এই গ্রুপটা হচ্ছে, তোমরা গ্রুপটাতে থেকো। সেখানে হচ্ছে, আর মেন কথা যেটা সেটি হচ্ছে আহ তোমাদের জিরো থেকে, একদম জিরো থেকে যদি আসলে এগ্রির প্রিপারেশন নেওয়ার প্ল্যান থাকে, তাহলে আমাদের এমএসএস নেটওয়ার্ক কোর্সটি হচ্ছে তোমাদের জন্য। আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এখন তোমাদের জন্য একটা অফার চলতেছে, এবং তোমাদের জন্য এই বছর আমরা হচ্ছে গুচ্ছর যে সাজেশন বইটি, যেটি আমরা হচ্ছে তোমাদের জন্য আলাদাভাবে দিব, যেটি আমরা প্রথমে দেওয়ার কথা ছিল না, কিন্তু এটা এখন তোমাদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, এবং সেই সাথে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে তুমি যদি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি না, কেমিস্ট্রি যে কোনোদিন যদি ইন্টারে নাও পড়ে থাকো, আমার বিশ্বাস তোমাকে আমি কেমিস্ট্রি মানে হচ্ছে 20-এর মধ্যে 18+ বা 20-ও আমি তুলে জন্য তোমার জন্য মানে ফাইট করতে পারবো, কারণ আমি কেমিস্ট্রিটা এমন ভাবে পড়াই, ইন্টারে বেসিক যত খারাপ থাক না কেন তুমি অবশ্যই ভালো করবে। একটা জিনিস দেখো, আমার আসলে দীর্ঘ এত বছর পড়ানোর সবচেয়ে মূল যে জায়গাটা আমার ভালো লাগে, সেটি হচ্ছে আমি অল্প সময় স্টুডেন্টকে আসলে পড়ায় অনেক ভালো করতে পারি। তোমাদের হচ্ছে একটা কামব্যাকের একটি চরম জায়গা। আজকে এক ভদ্রলোক হচ্ছে ফার্ম গেট আমাদের অফলাইন ব্যাচে ভর্তি করতে আসছে এক স্টুডেন্ট, ঠিক আছে, সে বলতেছে তার কাকা নাকি আমাদের কাছে পড়ে গেছে। তার মানে 17 বছর তো কম সময় হলো না, তার কাকা এখানে পড়ে গেছে, তার হচ্ছে আহ
ভাতিজিকে এখানে ভর্তি করতে পাঠাইছে। তার মানে বুঝতে পারছো? তো ফার্মগেট এবং ময়মনসিংহ শুধু অফলাইন ব্যাচ চলে আমাদের। তো তোমরা হচ্ছে অনলাইন ব্যাচটাতে এনরোলমেন্ট করে ঘরে বসে মানে ক্লাসগুলো করো। আর হচ্ছে যদি ফার্মগেট বা ঢাকার আশপাশে থাকো, শনিবার হচ্ছে 11টায় আমার ক্লাস থাকে। শনিবার 10টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে সেই ক্লাসে তোমরা আসতে পারো। আমার সাথে দেখা হবে। আচ্ছা, আর সর্বোপরি যেটা তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই সেটি হচ্ছে তোমার ক্লাসে চান্স না পাওয়ার 5টা কারণ। ১ নাম্বার কারণ হচ্ছে তুমি ডান পাশে ঘুরে, ঘুরে খালি শর্টকাট বা সাজেশন খুঁজতে চাও যে সাজেশন একটু অল্প পড়ে চান্স পাবা। এটার জন্য যারা সঞ্চয় করতেছে তারা চান্স পাবা না, লিখে নাও। ২ নাম্বার হচ্ছে যে হচ্ছে যারা ধরো এই বছরই চান্স পেয়েছে বা আগের বছর চান্স পেয়েছে, তারা হচ্ছে তাদের যে নলেজ দিয়ে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে তারা এই করেছে। কিন্তু তুমি ওই করতে গেলেও তুমি কিন্তু সেটা করতে পারবা না। কারণ ওর মানে হচ্ছে কম্প্রিহেন্ড সম্পর্কে তোমার কম্প্রিহেনশন কিন্তু ডিফারেন্ট। সো তোমাকে কমপ্লিট করতে গেলে যা করা লাগবে তোমার হইতে হবে। এইজন্য আরেকজনকে অনুসরণ করতে গেলে তুমি চান্স পাবা না, নিশ্চিত থাকো। ৩ নাম্বার হচ্ছে যে হচ্ছে মানে আ আ সারাদিন বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াই। অমুক ভালো অমুক বসের এসব তেলমারি করে দিন শেষে দেখবা তোমার পড়ালেখা গ্যাপ পড়ে গেছে। তোমার লাস্টের দিকে হতাশা পড়বে, তুমি চান্স পাবা না, নিশ্চিত ধরে রাখো। তারপর যেটা বলতে চাই সেটি হচ্ছে তুমি দেখবা তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে যে জায়গাটা সমস্যা হবে সেটি হলো তোমার হচ্ছে পড়াশোনার একটি গতিশীলতা। দেখো, আসলে আনলিমিটেড সিলেবাস ২ মাসের মধ্যে শেষ করতে হবে। তাহলে এই বিশাল সিলেবাসটাকে সবচেয়ে গুরুত্ব দেই আমি যে পড়াশোনাকে কিভাবে কমানো যায়। পড়াশোনা বাড়ানো নয়, পড়াশোনা কমানো যায় কিভাবে সেটাকে আমি গুরুত্ব দেই। সেই সিলেবাসটাকে ফিক্সড করা। নাম্বার 3 হচ্ছে তোমার পড়াশোনাগুলো মেমোরাইজ বা মনে রাখার যে সিস্টেমটা সেটা পরীক্ষার হল পর্যন্ত ধরে রাখার যে ম্যাজিক্যাল মেথড গুলো বা হচ্ছে পড়াশোনার যে মেথড গুলো সেগুলো যদি প্রপারলি না হয় তাহলে তুমি চান্স পাবা না। ৫ টা জিনিস হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। তো সবশেষে আমি একটি আহ গল্প দিয়ে শেষ করব। বাস্তব জীবনের গল্প। আমি যখন নেটওয়ার্ক প্রতিষ্ঠানটা ১ম শুরু করি, আচ্ছা তখন তো আসলে তো একটা স্টুডেন্ট ছিল। আমি ওর গল্প সবসময় বলি। ময়মনসিংহের কেওয়াটখালী নামে একটা জায়গা ছিল। সেখানে হচ্ছে স্টুডেন্ট ছিল। তার বাবা-মা হচ্ছে তার জন্য ইস্ট ওয়েস্ট এর ফর্ম তুলে নিয়ে আসছে। তো আমার তো আসলে একটা বিশ্বাস ছিল। যে আমি বললাম যে, "আন্টি একটু বিশ্বাস করেন যে ওকে একটু সময়টা দেন।" হ্যাঁ? মানে হচ্ছে ১ টা মাস আমার কাছে পড়ুক। পড়ার পরে যদি চান্স না পায় তারপরে ভর্তি করেন। বাবা-মা নাছোড়বান্দা তাকে ইস্ট ওয়েস্ট এ ভর্তি করে দিয়েছে। পরে কোনভাবে ওই স্টুডেন্টকে আমি বায়াসড করে তাকে হচ্ছে আবার ভর্তি পরীক্ষার জন্য মানে অনুপ্রাণিত করি। সে ভর্তি পরীক্ষা দেয়। মজার বিষয় হচ্ছে সে এগ্রিকালচারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে চান্স পায়। সেখান থেকে পড়াশোনা শেষ করে আ সে হচ্ছে মানে বিসিএস ক্যাডার হয়ে যায়। এবং তোমরা জানো যে হচ্ছে সে আ জেনে অবাক হবা। সে বিসিএস এর ১ম বার এগ্রিকালচার ক্যাডার, পরের বছর অ্যাডমিন ক্যাডার হয়। সেই হচ্ছে অনন্যা। তোমরা অনেকেই তাকে চিনবা। হ্যাঁ? আ তন্মী অনন্যাকে আসলে এখন ফেসবুকে অনেকেই চিনে। বেটার হচ্ছে যে স্টুডেন্টস এর ফর্ম তুলেছিল। বাট সে কিনা আ তোমার হচ্ছে এখন বিসিএস ক্যাডার হয়ে আলোকিত মানে সমাজ গড়ার প্রত্যয় নিয়েছে। তো তুমিও পারবা আসলে পেছন থেকে আসলে লাস্ট বেঞ্চের থেকেই জীবনে আসে সবচেয়ে বড় সফলতা। আমি সবসময় একটা জিনিস বলি যে আমার জীবনে ধাক্কা না খেলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। বিশ্বাস করো। আমার জীবনে মানে ১ম ধাক্কাটা খেয়েছিলাম আমার মেডিকেলের চান্স না হওয়ার কারণে। এই মেডিকেলের চান্স না হওয়ার কারণে আসলে আমাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। এজন্য তুমি জীবনে ধাক্কা যেগুলো খেয়েছো, লাস্ট এবার যদি নিজেকে কামব্যাক করতে পারো, বিশ্বাস করো তুমি সবচেয়ে সাকসেস হবা। কারণ সবার আগে তোমার বন্ধুকে এসে বলবা, "দোস্ত ইউ আর মোস্ট ওয়েলকাম ইন মাই অফিস।" তুমি যখন একটা ভালো জব করবা বা একজন ভালো বিজ্ঞানী হবা, তাহলেই তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে এবং তুমি পারবা। এটা বিশ্বাস করো। কারণ এটা কিচ্ছু না। তুমি চাইলেই পারবা। একদম তোমার মন থেকে বলতেছি। তুমি যদি মানে একটু বিলিভ করো তাহলে তুমি পারবা। সো লেগে থাকো ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে আছি। আ এমএসএস নেটওয়ার্ক তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি আ নেটওয়ার্ক গাইডের লেখক যারা তাদের তো তুলনা নেই। তুমি প্রতিটা ক্যাম্পাসে জিজ্ঞেস করবা তারা নেটওয়ার্ক গাইডটা কিভাবে পড়েছে। থ্যাংক ইউ অনেক ভালো থাকবে সবাই। সবার প্রতি আমার অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ।